বোনটাকে আমার 3 ভাই মিলে রেপ করছে। যখন ছোট ছিলাম তখন তো আর সবকিছু নাই, কিন্তু যখন বড় হয়েছি ছোটবেলার কথাগুলি আর কি তখন মানে বেশ মনে পড়ছে এবং কষ্টও দিচ্ছে। ছোটবেলা থেকে আমরা শুরু করি, আপনার যতটুকু মনে আছে কোনো সমস্যা নেই। আমার এখনো মনে আছে, আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার আব্বার অবস্থা সবসময় সচ্ছলই দেখছি। সচ্ছল মানে কি? সচ্ছল মানে আমাদের টাকা পয়সার কখনো কোনো অভাব ছিল না, নিজেদের বাড়িও ছিল, এখনো আছে, মানে দারিদ্রতা দেখি নাই কখনো। ঢাকা শহরে বাড়ি? হ্যাঁ, আমাদের 4টা বাড়ি ছিল। ঢাকা শহরে 4টা বাড়ি ছিল, এখন একটা আছে। আমার আব্বার আবার ওই যে মানে বিক্রি করার একটা ছিল আর কি। এই বাড়িগুলো উনি কি পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছিলেন নাকি নিজে থেকে করেছিলেন? নিজে এগুলি করছেন। আচ্ছা, নিজে পরিশ্রম দ্বারাই করছেন আর কি। ওই জায়গা জমির ব্যবসা করতো কয়েক বন্ধু মিলে, তারপর সেটা আবার চড়া দামে বিক্রি করতো না। প্রথমে অল্প দামে কিন্তু পরে আবার চড়া দামে বিক্রি করতো, এইভাবেই আর কি। আচ্ছা। তারপর আমরা 5 ভাই 3 বোন, আমি হচ্ছি 7 নাম্বার, আমার ছোট একটা বোন আছে। আমরা 2 বোন মানে স্কুলে পড়ি একসাথে। তো আমার বোনটা তখন থেকেই আমরা পিঠাপিঠি, 1 বছরের ছোট বড়, কিন্তু আমার বোনটাকে দেখলে এটা মনে হতো না। আমার বোনটাকে আর কি বেশ বড় মনে হতো। তো ওকে বড় মনে হওয়ার পেছনে কারণটা কি? মানে ও মানে মোটা হয়ে গেছিল অনেক ছোটবেলাতে। শরীরে কোনো সমস্যা ছিল? অন্য কোনো সমস্যা? ওর হরমোনের সমস্যা ছিল, এটা তো তখন আমরা বুঝতাম না। আর আমার ফ্যামিলি কখনো ডাক্তারও দেখায় নাই, কিন্তু ওর সাথে আমার মানে বোঝা যেত না যে আমরা দুইজন এত মানে কাছাকাছি যে বয়স, মানে তো অনেক ছোট বড় আর কি। ওকে বড় মনে হতো, আপনাকে ছোট মনে হতো? ওকে অনেক বড় মনে হতো। তারপর আমরা স্কুলে যাইতাম। আমার বাবা টাকার অভাব নাই, কিন্তু আমাদের কখনো ব্যাগই কিনা দেয় নাই। আমরা ব্যাগ ছাড়া বই নিতাম হাতে করে। আপনাদেরকে বই মানে কিনে দিত না? বই মানে স্কুলে তো পড়ি, প্রাইমারি স্কুলে, কিন্তু ব্যাগ যে নিব, বইটা যে নিব, ব্যাগ, সেই ব্যাগ আমাদের কিনা দেয় নাই। আমরা হাতে করে ব্যাগ নিতাম। কারণ আপনার সব সন্তানের প্রতি কি একই রকম আচরণ করতো নাকি? না, আমার ভাইদেরকে অন্যভাবে দেখতাম। আমার ভাইরা তো তখন অনেক বড়, কিন্তু এটা মানে শুরু এই যে বুঝি যে আর কি। আর একসাথে খাওয়াইতে গেলে সবসময় আব্বা মা ছেলেদেরকে পাশে রেখে বসায় খাওয়াইতো। আমরা বসলে আমাদের 2 বোনকে উঠাই দিত। কেন? আপনারা কখনো জিজ্ঞেস করতেন না যে কেন? হ্যাঁ, জিজ্ঞেস করতাম। কি বলতো? কোনো কিছু বলতো না, যে হিংসা করো কেন আমার ছেলেদের সাথে, এটা বলতো মাঝে মাঝে। তারপরে দেখতাম আমরা। আপনার ভাইরা কোনো প্রতিবাদ করতো না যে না বসে থাকো? কখনোই না, এটা তো মানে বাবা মার মতোই ওনারা। তারপর মানুষ টিফিন নিত, আমরা সেই সকালবেলা 2টা বোন যাইতাম। আমাদের আর্থিক অবস্থা ভালো হতো যে আমাদের টিফিন দেওয়া হতো না। আমার ছোট বোনটা ক্লাসরুমে কাঁদতো, আর স্কুলের মাঠে একটা আম গাছ ছিল, খিদে লাগতো খুব। তো আমি গিয়ে সেই মাঠের মধ্যে বসে বসে কাঁদতাম। সবাই খাইতেছে, আমরা 2 বোন খাইতে পারতেছি না, অথচ আমরা কখনো অভাব দেখি নাই। তো আপনারা কি কখনো প্রতিবাদ করতেন না? কারণ ওই সময়টা তো আসলে এতটা ইমোশনাল। আপনারা যখন বলছেন যে খুবই ছোটবেলায়, তো বাসায় এসে অনেক ঝগড়াঝাটি করতেন না যে কেন টিফিন দাও না বা কি অবস্থা? না, আমরা তো ভয় পেতাম, আমরা বলতে পারতাম না। ভয় পেতেন কেন? আমাদেরকে মারধর করতেন? ভয় পেতাম, হ্যাঁ। ছোটবেলা থেকে আমরা খুব টর্চারে বড় হয়েছি, তো তখন তো আমরা অনেক ছোট। আমার বোনটাকে যেখানে ভর্তি করার কথা আপনার 1-এ, কি তখন তো বেবি ছিল, প্রাইমারি স্কুল ছিল, সেখানে ওরে ভর্তি করা হয়েছে 2-তে, বড় দেখে। কিন্তু ও যে পারবে কিনা এটা কখনো দেখে নাই। ওকে ভর্তি করে দিল, বাস দিল, একদম ধাম করে ক্লাস দিল। তারপর আমরা একসাথে যাইতাম আসতাম। এই যে বৃষ্টি হইতো, তবু আমাদের কোনো ব্যাগ ছিল না। আমরা 2 বোন ফ্রকের নিচে করে বই আনতাম, আমাদের বই ভিজা যেত। আমরা সে বইটা গ্যাসের চুলায় বসে বসে 2 বোন শুকাইতাম। আমাদের ওই বই ছিল কি হইলো এটা দেখার মতো কেউ ছিল না। আমার বড় বোন ছিল, সেও কখনো আমাদের কেয়ার করে নাই। আর যদি গরিব মানুষদের সাথে খেলতাম, যারা আমাদের চাইতে একটু ছিল, তখনও মার খেতাম, অনেক মার খেতাম। আমাদের সবার সাথে। আপনাদের ভাইদের ক্ষেত্রেও কি একই রকম কিছু? হ্যাঁ, আমার ভাইরাই মারতো, আর ভাইদেরকে ওইভাবে দেখতো না। আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের ডিফারেন্সটা সেই সময় কতটুকু ছিল বা এখনো? আমার একটা ভাই আছে, সেটা হলো আমার বোধহয় 3 বছরের বড়, আর এরপর তো সবই বড়, অনেক বড়। কত বছরের ডিফারেন্স? যেমন আমি যদি মনে করেন আমি 1-এ পড়ি, তখন তারা 7-এ 6-এ পড়ে, এরকম। আচ্ছা, যাই আমরা আরো সামনের দিকে, গল্পের সামনের দিকে যাই। তো যখন এই মারধর গুলো করতো, আপনারা বাবা কিংবা মাকে নিশ্চয়ই বলতেন? ওনাদের সামনেই মারতো, সামনে তো একসাথেই তো সামনেই মারতো, কখনো কিছু বলতো না। মারার জন্য কোনো কারণ? না, এই যে খেলতেছি গরিবদের সাথে মারতেছে, বা
এই সারাক্ষণ তো মানে এটা করো ওইটা করো, আমাদের 2 সেকেন্ডের জন্য দুইটা বোনরে আমাদের মানে বসতে দিত না। সারাক্ষণ এটা করো, আর সুযোগ পেলেই আমার ঘাট টিপে দাও, পা টিপে দাও, হাত টিপে দাও, এগুলি চলতো। ভাই বলতো যে আমার ভাই ঘাট টিপে বলতো, দাও? হ্যাঁ। আচ্ছা, এটা কি স্পেসিফিকলি কোনো ভাই বলতো নাকি সবাই এরকম? বিশেষ করে ওই একজনই বলতো আর কি বেশি, তারপর সবাই ভাবেই ডাকতো আর কি। এটা একটা উসিলা ছিল, আর একজন সারাক্ষণই এটা করতো। তারপর আমি যখন ক্লাস 2-তে পড়ি, আমি খেলতে যাইতাম, কিন্তু আমার বোনটা যাইতো না। ওর উপরটা যে তখন মানে কি গেছে, ও তো আমার চাইতে একটু ছোট। আমি 3-তে উঠছি, 2-তে না, 3-তে উঠছি। আমার বোনটাকে আমি কখনো খেলতে নিতে পারতাম না। আমি কেন নিতে পারতেন না? আমি মানে ও যাইতো না, আর খুব কথা কম বলতো, অনেক কথা কম বলতো। এমনি চুপচাপ, কিন্তু হঠাৎ করে খুব চুপচাপ হয়ে গেছে। আমরা দুইটা বোন একসাথে শুই, একসাথে বড় হয়েছি আমরা, কিন্তু ওই সময়টা আমার মনে পড়ে এখনো যে ওরে আমি বাইরে হঠাৎ করে নিতে পারতাম না। আপনার ভাই বোনকে একই সাথে খেলাধুলা করেছেন কখনো? না না, আমি আর আমার এই ছোট বোনটা একসাথেই থাকতাম, একসাথেই খেলতাম। আমরা দুজন তো পিঠাপিঠি। তারপর আমি খেলতে যাইতাম, আমার বোনটা দূরে থেকে দেখতো, কিন্তু ও যাইতো না, ওরে আমি নিতে পারতাম না। জিজ্ঞাসা করলে কিছু বলতো না। পরে এক সময় আমি বুঝতে পারি আমার বোনটাকে আমার 3 ভাই মিলে রেপ করছে। ওকে, আপনি এটা বুঝলেন, আপনি মানে কখন কিভাবে আপনি এটা বুঝলেন, এবং কত বছর বয়স তখন আপনার? আমি তখন ক্লাস 3-তে পড়ি, 4-এ পড়ি। তখন তো কোনো মেয়ের একটা রেপ সম্পর্কে আইডিয়া থাকা উচিত না, বা জানেই না ব্যাপারটা। আপনি তো পরবর্তীতে বড় হয়ে এটা জিনিসটাকে বড় মূল্যায়ন হয়ে তো করেছেন, জিনিসটা আমি জানি, কিন্তু আপনি তখন কি দেখলেন আসলে? আমার বোন চুপচাপ হয়ে গেছে, আর শুধু বলতো যে আমার ওই জায়গাটা ব্যথা করে। এটাও আমার শরীরের একটা, আচ্ছা ঠিক আছে, আমার এই জায়গাটা ব্যথা করে। তো আমি তো এই জিনিসটা বুঝতাম না, তো বড় হওয়ার পরে বুঝতে পারছি। তো আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন যে কে এই কাজটা করেছে? হ্যাঁ, ও এটা আমাকে বলছে। আপনি তখন কি করলেন এটা জানার পর? এটা জানার পর আমি আমার বড় বোনকে বলছি। বড় বোন কি বলল? বিশ্বাস করে নাই, কোনো পাত্তা দেয় নাই কেউ ফ্যামিলিতে। এবং পরবর্তীতে এগুলির শিকার আমিও হয়েছি। এইভাবে আমার বোনটা যখন ওর 10 বছর, এর মধ্যে ও বেশ কয়েকবার রেপের শিকার হয়েছে আমার ভাইদের। এটা ও কি করতো এই ধরনের ঘটনা ঘটার পরে? আপনি আপনার পরিবারকে বলেননি, আপনি বড় বোনকে বলার পরে আপনি আমার বাবা মাকে বলেননি? তখন তো আমিও ছোট, জিনিসগুলো তো আমি বড় হওয়ার পরে মানে বেশি বুঝতে পারছি, আমিও তো তখন ছোট। একবার আমি মানে আমার বাবা মাকে বলছি জিনিসটা, আমি নিজেও বুঝি না, যতটুকু বুঝছি আর কি। তো বলছে তোমাদের জন্য কি আমার ছেলে বের করে দেবো, আমার ছেলেদের সাথে হিংসা করো, এই জন্য এরকম কথা বলো, আজে বাজে কথা বানায় বলো। বিশ্বাস করতো না, আর কিন্তু তারা শুনতেই চেত না, আমাদেরকে তো পছন্দই করতো না। হয়তো কেন এমন করতে জানি না, আমার তো আপন বাবা মা, আর ভাই বোন তো সবাই আপন। ওই সময় আমাদের পাশে কেউই ছিল না, আমরা 2 বোন একসাথে বড় হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি, পাশে কেউ ছিল না। তারপর আমার বোনটা এরকম হইতে হইতে কথা বন্ধ করে দিল আস্তে আস্তে। একদমই যখন কথা বন্ধ করে দিত তখন বন্ধই থাকতো কথা। কতদিন বন্ধ থাকতো? 2 মাস 3 মাস বন্ধ থাকতো কথা। অনেক মারলেও কথা বলতো না, কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে কথা বলতো না। আবার যখন বলতো তখন হয়তো কিছুদিন বলতো, এরপর আবার বন্ধ। তারপর ও হঠাৎ করে বিছনায় প্রস্রাব করতো, এটা ওর একদম আগে ছিল না, তারপর হঠাৎ করে এটা হয়েছে। ওর এই যে মানে ডাক্তার দেখানো দরকার সেটা কেউ দেখাইতেছে না। তারপর ও চিল্লাচিল্লি করতো, খুব কষ্টে চিল্লাইতো, এগুলি বলতো। সেটার ওকে সাপোর্ট দেওয়ার মতো তো কেউ ছিল না, আর আমিও ছোট। তারপর ওই যে ভিজা কাঁথা এগুলির ওইভাবে উল্টায় রাখতো, আবার ওইটার মধ্যে এসে শুইতো। এত শীত। আপনার মা কি করতেন? আমার মা কখনো আমাদের কেয়ার করে নাই। আমরা যদি কষ্ট পাই বলতাম, আমার মা একটাই কথা, আমার ছেলেদের সাথে হিংসা করো, তোমাদেরকে কি ভালোবাসি না, ভালোবাসা কি বড় করতেছি না, এরা কি ভালোবাসা আপনাদের 2 নজরে দেখতেছেন, আমাদেরকে এত কষ্ট দেন, আমরা কোথায় যাবো, আমাদের তো কেউ নাই, আপনি আমার ভাইদেরকে একভাবে দেখেন, আমাদের 2টা বোনকে একভাবে দেখেন। কিন্তু আমার বড় বোনকে ওনারা এইভাবে বড় করে নাই, আমার বড় বোনকে ওনারা অনেক ভালোবাসা বড় করছে। আমাদের 2 বোনের বেলায় এরকম হয়েছে। তারপর আমার বোনটা যখন ক্লাস 5-এ পড়ে, 5-এ পড়ার পরে একদমই বিছানায়, প্যারালাইজ না, কিন্তু বিছানার মধ্যে গোসলও করতে পারে না, হাঁটতেও পারে না, নিজে হাতে খাইতেও পারে না,
এখনো ওকে আমার বড় ভাবি খাওয়ায় দেয়, গোসল করায় দেয়। আর তখন আমার বড় ভাবিটা তখন এরকম ছিল না, পরে আস্তে আস্তে মানে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসে। আমরা মেন ট্রিটমেন্টে যায়নি যে সময়টা এরকম হলো? না, আপনার পরিবার ট্রিটমেন্টে যায়নি? না, কখনোই না। কোনো ধরনের ট্রিটমেন্ট করে না, কখনোই করে নাই। তো ও তো অসুস্থ হয়ে পড়লো 93 সালে। This track was downloaded from FusionBD.com. 93 সালে একদমই বিছানায় পড়ে গেল। তখন ওর বয়স কত? তখন ওর মনে হয় কত হবে, 93 ও ক্লাস 5 পড়ে। আচ্ছা, বয়সটা ওটাই কি ও শেষ পড়া ছিল? পরের পড়াশোনা করতে না, হয়? এরপর তো একদম বিছনায়। আচ্ছা, একদম নিজে খাইতে পারে না, নিজে গোসল করতে পারে না, বিছানা থেকে ওরে ধইরা উঠাইতে হয়। কিন্তু ওর ভিতরে তো এই কষ্টগুলির কারণে ও আর কি এরকম হয়ে গেছে। তার মধ্যে ওর প্রচন্ড মোটা হয়ে গেছে। তো একবার ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে ওর কোন মানে ওর শরীরে হরমোন অনেক বেশি। আর যেটা হলো যে ওর খুব মাথা ব্যথা করতো। ওর যখন মানে কান্নাকাটি করতো তখন আমার বাবা মার কাছে আসতো না, কিন্তু আমাদের পাশের পাশের সব মানুষ চলে আসতো। এত রাত্রে এইভাবে কে কাঁদে, পাশের পাশের অনেক লোকজন চলে আসতো, কিন্তু আমার বাবা মা পাশের রুমে থাকতো, ওনারা কোনোদিন আসতো না, আইসা কখনো পাশে বসতো না। কোন সময়ই আমাদেরকে মানে অসুখ হইলে আমার বাবা মা কখনোই কাছে আসেনি, কিন্তু আমার ভাইদের যদি অসুখ হইতো তারা পাশে যাইতো, ফল নিয়ে বসে বসে খাওয়াইতো। তারপর আমার বোনটা যখন একদম পড়ে যায় অসুস্থ অবস্থায়, তখন আমার এই ভাবি ওরে এই শুরু করে টানা আর কি। আমার ভাবিটা এমন দিন গেছে যে আমার মানে দুধ জাল দিচ্ছে, ছেলেদেরকে খাওয়াইতো, আমার মা বাবা খাইতো, কিন্তু আমাদের দুই বোনকে কখনোই দিত না। এই দুধ যে মানে খাওয়াটা, আমাদের বাসায় সবসময় দুধ রাখতো, আমার ভাবি আমাদেরকে খাওয়াই মেন। আমরা ভাবির কাছ থেকে এটা শিখি। আর মায়ের ভালোবাসাটা আমার বড় ভাবিই দিছে আমাদেরকে। পরবর্তীতে আমার সেজো ভাবি আসছে, উনিও এখন আমাদের আদর করে। কিন্তু আমার বোনটা এখন অসুস্থ। আমার বাবা আমার বোনটার কখনোই চিকিৎসার কথা বলে খুব রাগারাগি করে। একবার কিভাবে যেন অনেক ঝগড়ার পর আমার বোনটাকে ডাক্তার দেখানো হয়েছে। তো ওই যে ডাক্তার উনি বললো যে হরমোন বেশি, এটা ট্রিটমেন্ট আমি করব। আর ওর সিটি স্ক্যান করা হয়েছে, ওর মাথায় কোনো সমস্যা নাই। ওর মেন হলো তোমার মানসিক ডাক্তার দেখাইতে হবে। এটা দেখায় এলে তারপর ধীরে ধীরে যদি ঠিক হয়, এর মধ্যে এছাড়া ওর কোনো আর ইয়া নাই। তো চিকিৎসাটা মনে হয় 2-3 বছর চলছে। তারপর আমার এক ভাই বলছে না, ওকে পাগল নাকি, ওর মানসিক ডাক্তার দেখানো লাগবে। তারপর এই কথা বলার পর ওর চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আমার আব্বা ওকে আর কোনোদিন ডাক্তার দেখা নাই। তারপর ও এখনো যদি মাথা ব্যথা করে, এখনো কথা বলে না, 2 মাস 3 মাস কথা বন্ধই থাকে। ওর বয়স কত এখন? এখন ওর বয়স তো আমার 2 বছরের ছোট, ওর 28-27 এরকম চলে। ঈদ আসলে নতুন কাপড় ওরে দেওয়া যায় না, পরে না। না, ও কি করে? ও মানুষের সাথে কথা মানে মানুষকে দেখলে ও কি করে? খুব ভয় পায়। আত্মীয় স্বজন বাড়িতে আসলে ও বাথরুমে গিয়ে লুকায় থাকে ঘন্টার পর ঘন্টা বের। আপনি বলছিলেন যে আপনি ফার্স্ট টাইম জানলেন যখন আপনি ক্লাস 4 এ পড়েন, তখন সে তার ভাইদের দ্বারা রেপ। এবং এটা কি ওই একবারই ছিল নাকি পরবর্তীতে আরো? না, ওকে অনেকবারই করা হয়েছে রেপটা। আমরা এই গল্পে ফিরবো, তবে তার আগে একটা বিরতি আছে। বিরতির পর শ্রোতা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা ফিরে আসছি আজকের হ্যালো 8920 গল্পতে। এবং সবকিছু আসলে জীবনের গল্প, জীবনে সবকিছুই সম্ভব। এবং যা হয়েছে আজকে তা আসলে অসম্ভবের চেয়ে অসম্ভব। এই অসম্ভব গল্প আপনাকে শেষ পর্যন্ত আমরা বলতে চাই। এবং বলার পর এটা আসলে একটা মেসেজ, আমাদের পরিবারে নারীরা কিভাবে নির্যাতিত হন নিজের মানুষের দ্বারা, নিজের একেবারে রক্তের সম্পর্কের মানুষের দ্বারা, সেখানেও যে আসলে নারীরা অনেক সময় নিরাপদ না, সেটাই আমরা আজকের গল্পে তুলে ধরার চেষ্টা করছি। আমরা ফিরবো বিরতির পর, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আরেকবার নাম্বারটি মনে করে দিতে চাই, 91156689115668। এটা হচ্ছে আমাদের নাম্বার, এখানে ফোন করতে পারেন আপনি। ফোন করার পর আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি বলবেন, তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। এছাড়া ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে, সেখানেও আপনি যোগ দিতে পারেন, আপনার অভিমত জানাতে পারেন। ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। হ্যালো বানানে ডাব্লিউ নেই। সংবাদের আগে আমরা ছোট করে আবারও ফিরেছি এবং একটু পরেই সংবাদ রয়েছে। আমার মনে হয় যে আপনি বোধহয় একটু নার্ভাস ফিল করছেন বিথি। আসলে কি একটু নার্ভাস? শরীরটাও আপনার তেমন একটা ভালো না, আপনি বোধহয় একটু নার্ভাস ফিল করছেন। নার্ভাস ফিল করার আসলে কিছু নেই। আমরা মনে করি সবচাইতে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, আপনি আজকে বয়স যদি আমি ভুল করে না থাকি, যেহেতু আপনার বোনের চেয়ে 2 বছরের বড়, 30-এর কাছাকাছি আপনার বয়স,
30 বছর ধরে আপনি যে কষ্টটা বয়ে চলেছেন এবং সেই কষ্টগুলো আজকে আপনি আমাদের এবিসি লাখো শ্রোতার কাছে ভাগাভাগি করতে এসেছেন, নিশ্চয়ই আপনার একটি উদ্দেশ্য আছে, সেটা আমরা অনুষ্ঠানের শেষের দিকে জানবো। এবং এই যে এত কষ্ট করে বুকের মধ্যে লালন করে চলেছেন, এবং এমন কষ্ট যেটা আসলে কার কাছে কি আপনি আপিল করবেন, কার বিরুদ্ধে আপনি আপিল করবেন? আপনার অনুভূতিগুলো কি ঠিক এরকম না যে ভাইয়েদের কাছ থেকে? আপনি আপনার বোনের কথা বলছিলেন, আপনার নিজের ক্ষেত্রেও কি এরকম ঘটেছে? অবশ্যই। একই বয়সে আপনার ক্ষেত্রে এরকম ঘটেছে? হ্যাঁ, আমার একই বয়স হয়েছে, আবার আমার পরেও হয়েছে, কিন্তু পরে ওর হয় নাই আর কি। তো আমি যখন টুতে পড়ি, তখন আমার ভাই একটা আমাকে ডাক দিয়ে বলতেছে যে এই ঘরে আসো, ওই এক গ্লাস পানি দিয়ে যাও। ছোটবেলা থেকেই খুব ভয় পাইতাম। কোন ভাই আপনার? এটা আমার সেজো ভাই। একজনই? একজন আর কি। ডাক দিতেছে, আমি গেছি পানি নিতে। তারপর এটা তো আসলে তখন বুঝি নাই, বড় হয়ে বুঝতে পারছি। তখন ক্লাস 2 তে পড়েন? 2 তে পড়ি। তারপর আমি পানি দিতে যাওয়ার পর আমার ভাই আর কি দরজা আটকায় দেয়, জানলা আটকায় দেয়, আমার মুখ চাপা ধরে, এবং তার ধারে আমি রেপ হই আর কি। তো এটা আমি বাসায় জানাইছি, ওই সেম কথাই। কোনো ব্যবস্থা নেওয়া হতো না বাবা মার কাছ থেকে? এটা ছেলেদেরকে জিজ্ঞাসা করা হতো না, উল্টা আমাদেরই ধমকানো হতো। আপনার ভাইয়ের বয়স তখন কত ছিল? আমার ভাইটা একদম যদি কমও হয় 7-8 তো পড়ে। আচ্ছা, 7-6। মানসিকভাবে অসুস্থ ছিল কি আপনার? না, কখনোই না, ওরকম কোনো সিমটমই তাদের নাই। এমনি পাড়ার লোকজন, আপনারা যে পাড়ায় বসবাস করতেন, তারা আপনার ভাইদেরকে কিভাবে চিনতো, মানে কেমন মানুষ হিসেবে চিনতো? আসলে আমাদেরকে তো বাহিরে কম যাইতে দিত, খেলতেও কম দিত। আপনাদের 2 বোনকেই? হ্যাঁ, খেলতেও কম দিত, বাইরে যাইতে দিত কম। তারপর আমি যখন এরকম হওয়ার পরে আমি কিছুদিন স্কুল যেতে পারি নাই। তো আমি খুব কান্নাকাটি করতেছি, মানে আমি কি বলবো, কাকে বলবো? তা আমি বাসাতে বলছি, এই কথা শুনছি, স্কুল যাইতে পারি নাই। এই যে যাই নাই, এর জন্য অনেক মারধর করা হয়েছে আমার। আমি স্কুল কেন যাই নাই? আমাদের যদি একটু খারাপ লাগতো, আমরা স্কুল বন্ধ দিতে পারতাম না। তারপর আমার বোন যদি পড়তে না চাইতো, যে একদিন খারাপ লাগতেছে, পড়তে পারতেছে না, ওরে মানে ফ্ল্যাটের ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত আমাদের মানে পড়ার ঘরটা চুলে টাইনা তারপর হেঁচড়ে নিয়ে আসা হতো। কে করতো এটা? এটা আমার মেজভাই করতো, এটা আমাদের স্যারের সামনেই করতো। আচ্ছা, আমরা গল্পের বাকিগুলো শুনতে চাই সংবাদের পর। রাত 12টার সংবাদের পর আমরা আসলে এই গল্পের শাখা প্রশাখা সবগুলোই জানার চেষ্টা করবো। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সংবাদ পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে গল্পের মূল জায়গাগুলোতে আমরা যাব। হ্যালো 8920, আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আশা করছি সাথেই থাকবেন। এই গানে বন্ধু শারমিনের সাথে লা ক্লাসিকে প্রতি সোমবার দুপুর 12টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে। আরো একবার স্বাগত হ্যালো 8920-তে। সংবাদের পর আমরা ফিরে এসেছি আমাদের অতিথি নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন বিথি, তার ছদ্মনাম বলবো আমরা আসলে গল্পের প্রয়োজনে ব্যবহার করছি। তিনি তার নিজের নামটাকে গোপন করেছেন, এবং আমরা আরো একবার বলে নিতে চাই, আজকের এই গল্পটি একটি বাস্তব গল্প, জীবনে ঘটে যাওয়া গল্প, এবং আমরা মনে করি যে কোনো সেটা সমস্যাই থেকে যায় যদি সেটা গোপন রাখা হয়। এবং আসলে আমি বিথিকে শেষের দিকে জানতে চাইবো যে আসলে 30 বছর ধরে যে দুঃখটা আপনি গোপন করে রেখেছেন, সেটা আপনি কেন আজকে আমাদের সাথে শেয়ার করতে আসলেন? এবং শেয়ার করলে যেটা সমাধান হয়ে যাবে ঠিক তা না, তারপরেও তিনি আমাদের কাছে এসেছেন, কারণ আমরা বিশ্বাস করি হ্যালো 8920 হচ্ছে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম। জীবনের যে কোনো গল্প সেখানে বলা যেতে পারে। বিথি, আমরা সংবাদের বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে জানছিলাম যে কিভাবে আপনারা ফ্যামিলিতে অ্যাবিউজ হয়েছেন, এবং আপনার ভাইরা যেটা করেছে, এবং আপনার বাবা মা সেখানে কোনো ধরনের কোনো ভূমিকাই নেয়নি। আপনি আপনার বোনের কথা বলছিলেন, আপনার বোন। তা আমার বোন তো এই যে এরকম হলো, তারপর আমার বাবা মা তো কোনো কেয়ারই নাই, অসুস্থ হয়ে পড়লো। কিছুদিন ওর চিকিৎসা চলার পর আমার ভাইটা যখন বললো, তখন তো চিকিৎসা বন্ধ হয়ে গেছে।
বন্ধ হয়ে যাওয়ার পরে তো মানে আমিও এটা নিয়ে অনেক ঝগড়া করছি, আমার ভাবিরা করছে, এবং আমার যে বড় ভাইটার পরে যে মানে আমার যে সেজো ভাইটা, ওই ভাবিটার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর, জি। ওনার 2টা বাচ্চা আছে। ওনার হাজবেন্ড আমাদের সাথে সেম কাজটাই করছে। আমার ওই ভাইটা তখন 9-এ পড়ে, ও তখন বড়। আর হাজবেন্ড মানে হচ্ছে আপনার ভাইয়ের বাইরেও? না না, আমার মানে বড় ভাইয়ের পরে যে ভাইটা বিয়ে করছে আর কি, একটা গ্যাপ মাঝখানে ভাই, জি। তারপরে যে ভাইটা বিয়ে করছে ওই ভাবিটা ভালো। ওই ভাবিটার হাজবেন্ড যেরকম করছে সেই ভাবিটাও জানে। আচ্ছা আচ্ছা। উনি আমাদেরকে বেশ সাপোর্টও দিছে। উনি ওনার হাজবেন্ডকে কখনো জিজ্ঞেস করেছেন আপনার জানা মতে যে তুমি এই ধরনের কাজ কেন করেছো? না, এটা বলতে সাহস পায় না, খুব ভয় পায় ভাবি। ওনারা কি মারধর করেন বউদেরকে? না, ওরকম তো কখনো দেখি নাই। আর এমনি খুব ভালোবাসে, ভাবির সাথে কখনো খুব একটা লাগালাগি হয় না, বাচ্চাদের নিয়েই হয় আর কি। আচ্ছা। মাঝে মাঝে ওর নিজের বাচ্চার সাথে 2টা ছেলে যে আছে, ওই আমাদের সাথে যেরকম মানে টর্চারটা করতো, হাসি খুশি থাকাটা বোধহয় দেখতেই পারে না। কি ধরনের টর্চার করতো? গায়ে হাত তো তুলতো, এছাড়া কি ধরনের টর্চার করতো? তো আমার ধরেন আমি ওই যে স্কুলে যাব ছোটবেলা, আমি আমার বোনের ইয়েটা আগে শেষ করি। জি। আমার বোনটা তো অসুস্থ হয়ে গেল, তারপর চিকিৎসা বন্ধ, ওর মাথা ব্যথার জন্য আশেপাশের মানুষ চলে আসতো, বাবা মা তো কখনোই আসতোই না। আর আমার ভাইরা ওর চিকিৎসা বন্ধ, যে ও কি পাগল নাকি, ওর তুমি মানসিক ডাক্তার দেখাবা। আর মোটা হয়ে গেছে, ডাক্তার বলছে হরমোনের ট্রিটমেন্ট করলে এটা ঠিক হয়ে যাবে, না হয় এটা ওর অনেক সমস্যা হবে। আমার বাবা বলছে এগুলি কোনো কিছু নাই, মোটার জন্যই সমস্যা সব। এবং আমার ভাইরাও এটাই কথা। আর আমাদের সংসারটা তাই হয় যা আমার ভাইরা বলে আর কি। আমাদের কোনো ভ্যালু নাই, আমরা 2 বোন কোনো ব্যাপারে কোনো মন্তব্য দিতে পারি না। আর আমাদের যেভাবে চালাবে ওইভাবেই। আমার বাবা টাকা নাই, কিন্তু আমার 2 বোনের যে কাপড় চোপড় গায়ের এটা কখনো মানে দিত না, কাপড়েও আমাদের খুব কষ্ট দিত। আর আমাদের কোথাও যে চিড়াখানা বা বাচ্চাদের যে ঘোরার যে জায়গাগুলি, ঈদ আসতো বা এমনিতে আমাদের কোথাও কেউ নিয়ে যায় নাই কোনোদিন, আমার আব্বাও না। আমরা এগুলি ছোটবেলা দেখি নাই চোখে, কখনোই না, ঢাকা থেকে এগুলি আমরা কখনোই দেখি নাই। তারপর কাপড় চোপড় যদি কোথাও যাইতে হতো, আমার এখনো মনে আছে, আমরা একটা জায়গায় যাব, তো আমাদের কোনো কাপড় নেই, আমাদের পাশের বাসার একটা মেয়ের কাছে গিয়ে আমার জামা চায় নিয়ে আসতে হয়েছে। অথচ আমার আব্বার কিন্তু টাকা আছে, কিন্তু কাপড় চোপড় এত কষ্ট দিত যে মানুষের কাছে গিয়ে আমাদের টাকা চায়, কাপড় চায় নিয়ে আসতে হইতো। অসুখ হলে ডাক্তারও দেখাইতো না। আমাদের ছোটবেলা টাইফয়েড হয়েছে, পরে ডেঙ্গু জ্বরও হয়েছে, আমার ডাক্তার আমার আব্বা দেখেন, আমার গলার চেন বিক্রি করে আমার চিকিৎসা করা লাগছে। আমার ছোট বোনেরও সেম অবস্থায়, ওর মাঝে মাঝে পা ফুলে যায়, একদম পা ফুলে, গাল টাল ফুলে যায়, খুব কান্নাকাটি করে। আমার আব্বার কোনো খারাপই লাগে না। আর আমার আব্বার কিন্তু একটু বাইরের মহিলাদের প্রতিও আছে, দুর্বলতা আছে, আসা যাওয়াও আছে। আমরা যখন খুব ছোট, আমার মা আর আব্বা দুজনেই কিন্তু মানে মরিদ হয়েছিল। আমাদের বাসায় গান হইতো, পীরের মরিদ গান বাজনা হইতো, আমরা এটা পছন্দ করতাম না। তখন খুব আমার মা মানে কোনো কিছু নিয়ে যদি রিয়াক্ট করতাম, খুব গালাগালি করতো, আব্বাও সেম, আর ভাইরা তো আছেই। আমাদের বাসায় অনেক লোকজন আসা যাওয়া করতো, এটা আমরা কখনোই পছন্দ করতাম না। খুব বেশি ইমোশনাল হয়ে গেলে আপনি গল্পের সামনের দিকে যেতে পারবেন, এবং আমি যতদূর জানি যে আপনি শারীরিকভাবে অসুস্থ, সুতরাং আমার মনে হয় একটু কন্ট্রোল করে আপনাকে বলতে হবে। আমি আর আমার ছোট বোন, আমার বোনটা যখন 6-এ পড়ার বয়স, ওর তো 5-এ পড়া আর যাইতে পারলো না, একদম অফ। এর মাঝে তো আমি আগেই বলছি যে আমিও রেপ হয়েছি। তারপর আমি যখন, আমার বোনটা অসুস্থ শুয়ে আছে, আমার মাকে আর কি একটা ছেলে ধর্মের মা ডাকে, তো উনি আমাদের বাসায় আসে অনেক রাত্রে। আমাদের বাড়িটা ছিল অর্ধেক দোতলা অর্ধেক একতলা। আমি আর আমার বোনটা যে রুমে শুইতাম, তার পাশে আমার আব্বা আম্মার রুম ছিল, তারপরে ছিল বাথরুমটা। তো ওই লোকটা রাত্রে মানে আসে আমাদের বাসায়, আসার পরে আমার আব্বা আর মা আমার ভাইদের সাথে ওরা শুইতে না দিয়ে, আমাদের কিন্তু জায়গা আছে, ড্রয়িং রুম আছে, আমাদের রুমে পাঠিয়ে দিচ্ছে আমাদের সাথে শোয়ার জন্য। তো আমি ওইটা গিয়া বলছি যে আমাদের এত জায়গা আছে, উনি আমাদের সাথে কেন শুবে? তখন বলছে ওইখানে শুলে সমস্যা কি, তোমার ভাই না? ভাই বলে কিছু না, ভাই শব্দ তো ঘৃণা করি ছোটবেলা থেকেই, ভাই নামটাই ঘৃণা করি আমরা, ভাই আবার কি, ভাই বলে কিছু নাই। তারপর ওই লোকরা আমাদের সাথে শোবে। পরে আমরা কি করবো, আমরা 2 বোন সারা রাত একসাথে না ঘুমায় বসে আছি, আর ওই লোকটা আমাদের বিছানার মধ্যে শুয়ে আছে।
ওকে, আমরা আর একটু সামনের দিকে যাই। তারপর আমি কিবরিয়া ভাই যখন মানে ঘুমায় থাকতাম, আমরা দুই বোন মানে এখনো দিনের বেলা ঘুমাই না, কখনো দিনে ঘুমাই না। ওই পায়ের শব্দ মনে হয় যে এখনো কানে বাজে। যখন ঘুমায় থাকতাম আমার ভাইরা ঘুমন্ত অবস্থায় এসে গায়ে হাত দিত। আমার ওই ভাইটা তখন 9-10 পড়ে, আমি তখন ক্লাস 6 কি 5 পড়ি। ঘুমন্ত অবস্থায় এসে গায়ে হাত দিত, চিল্লাচিল্লি করতাম, কান্নাকাটি করতাম। পাশে আমার মা আছে, আমার আব্বাও আছে, মনে হয় যে শুনেই নাই, কিছুই শুনে নাই। ভয়ে কখনো শুইতামই না, মানে রাতটা। আর মাঝখানে আমাদের যে দরজাটা ছিল এটা মানে আটকানো যেত না, এটা আমার আব্বা কখনো ঠিক করে দিত না। তাহলে হয়তো আমরা ওই বয়সটা একটু সেফ থাকতে পারতাম আর কি। কখনো ঠিক করে দিত না, কিন্তু ছেলেদের যদি কোনো সমস্যা হতো সেটা সাথে সাথে ঠিক হয়ে যেত। এটা এখনো হয়, ছেলেদের সব সমস্যার সমাধান সাথে সাথেই করা লাগবে। আমাদের কোনো সমস্যার মানে কোনো সমস্যাই নেই তাদের কাছে। ঈদ আসলে আমার আব্বা মা আমার ভাইদেরকে ডাক দিয়ে তাদের পাশে বসে খাওয়ায় না। আমরা যদি দুই বোন পাশে গিয়ে বসি, আমাদের উঠায় দেয়, তুমি ওঠো, ও এখানে বসবো, ও এখানে বসবো। আমার ভাইদের কথা বলে, কিন্তু আমাদেরকে বসতে দেয় না। আমাদেরকে তখন কষ্ট হয় না। আমি সবসময় বলতাম যে আমরা কি মানে আপনাদের সন্তান না? আর আমরা দুই বোন খুব মানে তখন থেকেই কল্পনা প্রবণ হয়ে পড়ি যে কত মানুষ যায় রাস্তা দিয়া, যদি ওই লোকটা এসে বলতো যে আমি তোমাদের বাবা, তোমাদের রাস্তায় ফালাই গেছি, তো তোমরা হারাই গেছিলা, ওরা তোমাদের পাইছে। আমরা সবসময় এই জিনিসটা ভাবতাম, যদি কেউ এরকম আসতো। আমি যখন ক্লাস 5 পড়ি, আমি স্কুল থেকে আসলাম, আমার তখন রেজাল্ট বের হয়েছে। আমি বাসায় এসে দেখি আমার যে বড় ভাইটা, আমার বড় ভাইটার বয়স তখন সম্ভবত 30-35 কাছাকাছি। আমি তখন ক্লাস 5 পরীক্ষা দিয়ে আসলাম, ফাইনাল রেজাল্ট নিয়ে আসছি বাসায়। আমি এসে দেখি একটা আমার বড় ভাইয়ের মতো কি তার চেয়ে একটু বড় এরকম একটা লোকের সঙ্গে বিয়ে ঠিকঠাক আমার বিয়ে দিয়ে দিবে। মানে আমি তো খুব কান্নাকাটি করতেছি, আমার ছোট বোন, আমরা অনেক কান্নাকাটি করতেছি। আমার দুইটা মামাতো ভাই, ওরা বলতেছে এটা কেমন কথা, এত বয়স্ক লোকের সাথে আর ও পড়ে, কিসের অভাবটা কি যে ওরা বিয়ে দিয়ে দিবে। আমি আমার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছি, আমার বিয়ে দেন না, আমার পড়ান, আমি যখন বড় হব আমি আমার পড়ার খরচগুলি আপনার আমি দিয়ে দিব, তো আমার বিয়ে দেন, আমি পড়তে চাই। আমার ছোট বোনরা বলতো আমার তো চিকিৎসা করেন না, ওরে পড়ান, ওরে দেখেন। আমার ভাবিরাও বলতো, আমার বড় ভাবিটাও বলতো। আমার আব্বা মা কারো কথা শুনতো না। তারপর ওই বিয়েটা আমার মামাতো ভাই, আমি, আমার ছোট বোন, আমরা মিলা এটারে মানে ওই লোকটাকে বাড়ি থেকে তাড়াই আর কি, অনেক অপমান করে যতটুকু ওই বয়সে কুলাইছে। আর এই জন্য আমার যে ভাইটা বেশি টর্চার আমাদেরকে করছে, ওই ভাইটা আমাদেরকে অনেক মারছে ওদিন রাত্রে। আমি স্কুলেও 4-5 দিন যাইতে পারি নাই, আমার এত জ্বর আসছে। কেন আমি এটা কেন করলাম? বিয়ে দিলে দিবে, আমি এটা বলার কে? তারপর আমার ছোট বোনটার জন্য খুব খারাপ লাগতো, ওর কাপড় চোপড় তো কখনো পড়তে চেত না, আর তখন থেকে আত্মহত্যার খুব চেষ্টা করতো। আমি গাছ লাগানোর খুব শখ ছিল আমার, ওই এন্ডিল গ্রাম থেকে নিয়ে আসছি, ধান খেতে দেয়, সেটাও মুখে নিছি, মরে যাবো। এই আপনার বোন আত্মহত্যার চেষ্টা করেছে, এটা আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, একদিন ওই ইঁদুরের বিষ আনা হয়েছে আমাদের বাসায়, তো সেটা পাওয়া যাইতেছে না। তারপর ওর ড্রয়ারে গিয়ে আমরা ওইটা দেখছি, আর পরে দেখছি যে ও বিছনার মধ্যে একদম কেমন করতেছে, মানে খাওয়ার ও বেশ একটা চেষ্টাই করছে, খাইতে পারে না, ওইটা আমরা ফালাই দিছি। আরেকদিন ফ্যানের সাথে চেষ্টা করতেছে, দরজা আটকায় ওনা টোনা বাইন্ধে ফেলছে। তারপর দরজা জোরে আমার বড় ভাবি, ভাস্তি সবাই মিলে আর কি ভাঙ্গা হয়েছে। তারপর আত্মহত্যা করতে পারে না সেদিন, এখন ওই চেষ্টাটার মধ্যে আছে। ও কি এখন পুরোপুরি মানসিক রোগী? একদম মানসিক রোগী। ও মানুষ দেখলে ভয় পায়। কি করে মানুষ দেখলে? এই যে বাথরুমে ঢুকে যায়, তারপর এত গরম, এই গরমের মধ্যে কাঁথা মোড়া দিয়ে শুয়ে থাকে। এখনো
গরমের মধ্যে কাঁথা মোড়া দিয়ে শুয়ে থাকবে, কার সাথে কথা বলবে না। ঈদ আসলে তো জামা সে পরবেই না, নতুন কাপড় সে পরবে না। তারপর ঘরের যে একটা আসবাবপত্র চেঞ্জ, এটা সে সহ্য করতে পারে না। আর ভাইদের সামনে যায় কখনো? কিসের? আপনার ভাইদের সামনে কখনো যায় বা ভাইরাও সে এক বাড়িতেই তো, সামনে পরেই আর কি। কোনো মানে উদ্ভট আচরণ করে? কথা হয় না, খুব একটা কথা হয় না, আর তো সহ্য করতে পারে না। আর মানে রিয়েক্ট তো এখন আর হয় না, করে কি করবে, কোথায় যাবে? আমি জোরে নিয়ে আসবো, আমার যে ছেলেটার সাথে এখন বিয়ে হয়েছে ওটা তো আমি, আমার বোনকে তো আমি একসময় আনতেই পারবো, কিন্তু চিকিৎসা যে আমি করবো সেই অ্যাবিলিটিটা আমার এখন নাই। আপনার বাবার তো অনেক টাকা আছে, তারা সে এখন পর্যন্ত চেষ্টা করছেন না না, তারা treatment করার জন্য? করবেও না। আমার আব্বা বলছে আমি যে কদিন বাচ্চা আছি এভাবেই চলুক, আমার চিকিৎসা আমি করতে পারবো না। আমার একটা ভাই আছে, হয়তো সে মাস্তানি টাস্তানি একসময় করছে, আমরা ছোটবেলায় দেখছি। আমি যখন 6-এ পড়ি, 6-7-এ পড়ি, সে রাত বিরাত বাসায় আসতো 3টা 2:30টা। আমার আব্বা কোনোদিনও কিছু বলতো না। তো ওই দরজাটা গেটটা আমার খুলতে হইতো বেশিরভাগই। বাসায় যদি পুলিশও আসতো আমারই খোলা লাগতো, না খুললেও সমস্যা আছে, না খুললেও থাপড়াইতো দুইটা। তো ওরে এই যে জেলখানায় যাইতো বা থানায় যাইতো, এক রাতে আমার ছেলেটা মারবো, ব্যথা পাইবো, 40,000 টাকা দিত রাত্রে, 50,000 টাকা দিতে এক রাতের জন্য থানায়, আমার ছেলেটারে যাতে না মারে। তো ছেলের জন্য এত কষ্ট লাগতেছে, একদিন থানায় থাকবে, মেয়েদের জন্য কষ্ট লাগে না। তারপর আবার ছোট নিয়ে আসতো লাখ লাখ টাকা দিয়া, অথচ আমার বোনটার চিকিৎসা হয়ে যায় এই টাকা দিয়া। করবে না? কষ্ট লাগে না, মায়া লাগে না? কি করবে? আমার মাও এরকমই ছিল, মা বাবা দুইজনই ছেলেদের প্রতি দুর্বল। আপনি সর্বশেষ এই দুর্ঘটনার শিকার হয়েছেন কত বছর আমি বয়সে? তখন ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8 পর্যন্ত আপনাকে এই দুর্ঘটনা সহ্য করতে হয়েছে। আপনার মা তখন বেঁচে ছিলেন? হ্যাঁ, আমার মা মারা গেছে যে 4 বছর হয়েছে। ক্লাস 8-এ যখন আপনার লাস্ট এই ঘটনাটা ঘটলো, আপনি আপনার মাকে বলেছিলেন? হ্যাঁ, বলছি। মা কি বলেছিল? তুমি মিথ্যা কথা বলো, সারা জীবন আমার এই ছেলে নামে এসব বদনাম করো, ওকে বেশি ভালোবাসি, সহ্য করতে পারো না, এগুলো কি বলো? তারপর আমার আব্বার ওইখানে গেছে, আমি তো কাঁদতেছি। তারপর গেছে, যাওয়ার পরে একটু পরে দেখি আমার আব্বাও খুব চিল্লাচিল্লি করতেছে। কি আমি কি 2 মেয়ের জন্য কি এসব কথা কয়? আমার 2 মেয়ের জন্য কি আমি আমার ছেলেদেরকে বাসা থেকে বাইর করে দিব নাকি? আপনার বাড়ির আশেপাশের লোকজন জানতো না এই ধরনের ঘটনাগুলো ঘটে? না। আপনার কখনো মনে হয়নি আপনি পুলিশে যাবেন, পুলিশে গিয়ে বলবেন? হ্যাঁ, এরকম মনে হইতো, কিন্তু যখন মনে হইতো যে বললাম ঠিক আছে ধরে নিল, বের হয়ে আমাকে যখন কিছু করবে, তখন আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, আমি যাব কোথায়? আমার বাবা মাই তো আমার নাই, তো আমি এখানে কোথায় যাব? কোনো জায়গায় তো নেই যাওয়ার। তারা মাঝে মাঝে বলতাম আমাদেরকে মাইরা ফেলেন বিষ খাওয়া। ধরেন আমি রেডি হইতেছি স্কুলে যাব, ওই সময় আমার ভাইটাকে বলতেছে, ম্যাক্সিমামই কি করতো আমাদেরকে, যেগুলো আমরা ছবিতে দেখি, ওই আমার হাত টিপা দাও, পাও টিপা দাও, মাথাটা টিপা দাও। তো যাইতে যাইতাম না। আমার মাই বলতো, এই ডাক্তারছে যাস না কে, বড় ভাইটাকে যাস না কে, যাইতে যাইতাম না। তখন রাগারাগ করতাম, কিন্তু লাভ হইতো না, মারি খেতাম, অনেক ভয়ে চলে যেতাম। তারপরে একদিন এরকম হয়েছে, স্কুলে যাব, ওই সময় আমার ভাই, আমি ড্রেস পরা আর মাত্র 8 ঘন্টা আছে আমার স্কুলের সময়, তখন ডাক দিয়া বলতেছে হাত পাত। তো আমি হাত পাইতে দাঁড়াই আছি। তারপর আমার ভাই কমলা খাইতেছে আর খোসাগুলি আমার হাতে দিতেছে। আমি তো দাঁড়াই দিছি যে দেরি হইলে ওদিকে ম্যাডামের মার খাবো স্কুলে, আর কিছু বলতেও পারতেছি না। এটা আমার মা তখন পাশেই, আমার ভাইয়ের পাশেই আমার মা খাটে বসে আছে। আমি বলতেছি আমি কি স্কুলে যাবো না? আমার হাতের মধ্যে আপনি কমলার খোসা রাখতেছেন, আমি স্কুলে যাবো, আমার স্কুলের সময় যাইতেছে গা। ঠাস ঠাস করে আমার গালের মধ্যে জ্বর দিছে। এই বড় ভাইয়ের উপরে কথা কস, তোর দাঁড়ায় থাকতে বলছি, তুই দাঁড়ায় থাকবি, এত কথা কস কি লিগা? তখন ম্যাডাম কি করবো না করবো। তারপর সেদিন রাত্রেই আমার মা মাজারে গেছে, আমার বড় ভাবি তাদের রুমে শুইতো দোতলায়, আর নিচে আমরা শুইতাম। ওদিন আমার ভাইটা আমাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে আর কি, রেপ করে। তো এটা পরের দিন জানানো হয়েছে। ওই একই অবস্থা, কোনো রিয়াকশন নাই। কোথায় যাব? আমাদের তো কোনো যাওয়ার জায়গা নাই, সহ্য করেই থাকতে হয়েছে, বাঁচতে হয়েছে। আপনার বোনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা, আপনার ক্ষেত্রে সর্বশেষ ঘটেছে ক্লাস 8 অবস্থায়, আপনার বোনের ক্ষেত্রেও কি এই? না, আমার বোন যখন ওই যে 5-4 পর্যন্ত, তারপর তো একদম বিছনায় পড়ে গেল। এরপর আমরা একটু বড় হইলাম, একসাথে থাকি। আমার বড় ভাবিটাও তখন একটু ইয়ে হয়েছে,
আমরা আবার এরকম হয়েছে যে আমরা তো নিচতলা আর দোতলা এরকম ছিল, স্কুল থেকে আসছি কাপড় চেঞ্জ করব, তো কাপড় চেঞ্জ করতেছি, হঠাৎ দেখি যে ঘরের পিছনে কে দাঁড়ায় আছে। তো প্রথম ভাবছি হয়তো মানুষ, কিন্তু আমাদের তো এটা তো পুরো বাউন্ডারি দেওয়া, অন্য মানুষ আসবে কোথেকে। তো হঠাৎ করে তার মানুষ ঘরের পিছনে তাকায় না, পরে খেয়াল করে দেখি হ্যাঁ আমার ভাই। এরকম অবস্থা, তো কাপড় চেঞ্জ করাটাও সমস্যা হয়ে গেছে। আইসা স্কুল থেকে সব জানলা আটকায়, দরজা আটকায়, তারপর কাপড় চেঞ্জ করতে হইতো, অথবা বাথরুমে গিয়ে চেঞ্জ করে হইতো। আর ভয়ে তো দিনে কখনোই শুইতাম না, দিনে শুইলেও সমস্যা আছে। এই ধরেন বৃষ্টি হইতেছে অনেক একদিন, তখন আমি ক্লাস 7 পড়ি, তো বৃষ্টিতে ভিজে আসছি, আইসা খুব ক্লান্ত, ভয়ে কখনো শুই না। ওদিন কিভাবে জানি একটু মানে ঘুমায় গেছি, হঠাৎ করে ঘুমের মধ্যে দেখি যে আমার ভাই মানে সবসময় ঘুমের মধ্যে গায়ে হাত দিত আমাদের। তো হঠাৎ করে আমার ভাই গায়ে হাত দিছে, আমি তো মানে ঘুমের মধ্যে চিল্লাইতেছি, সহ্য কত করব, কোথায় যাব, চিল্লাচিল্লি করতেছি। আমার মা দৌড়াইয়া রান্না করতে আসছে, কি হয়েছে বললাম, দেখেন এইভাবে বাচ্চা যায়, এগুলি কি আমাদেরকে মাইরা ফেলেন, না হয় আমাদেরকে কিছু একটা করেন, এইভাবে কিভাবে থাকবো। তো আমার আম্মা যে তরকারি নাড়ানাড়ি করে খুঁড়স, ওইটা নিয়ে আসছে আমাকে মারার জন্য। আমার ভাইটিকে তো কিচ্ছু বলেই নাই, উল্টা আমাকে আসছে মারতে। This track was downloaded from FusionBD.com. আচ্ছা, আপনার পড়াশোনা কতদূর পর্যন্ত হয়েছে? আমি ইন্টার্ন পরীক্ষা দিচ্ছি, এক সাবজেক্ট খারাপ করছি, পড়ার দেওয়া হয় নাই। আমি এ পর্যন্ত তো গেল, তারপর 9-এ উঠলাম। 9-এ ওঠার পরে আমার ওই সময় থেকেই আমার আব্বা পড়ার খুব কষ্ট দিত, বই দিত না, বই দিলে খাতা দিত না। তারপর অনেকদিন ঘুরাইতো, ম্যাডাম স্যারদেরও মার খেতাম, হইতো না। আর স্যার আমি যখন ক্লাস 6-এ উঠছি তখন পর্যন্ত আমার স্যার, এরপর আর আমাদের স্যার রাখে নাই। যখন আমি 8-এ 9-এ উঠলে তো আর নিজে থেকে পড়া যায় না, অঙ্ক ইংলিশ এগুলি তো লাগেই। তো পড়া না পারলে মার খেতাম, বাসায়ও মার খেতাম, আর পড়া না পারলে স্যারদের কাছেও মার খেতাম। তো যে আমার ক্লাসের যেসব মেয়েদের সাথে সম্পর্ক ছিল, ওদের ভাই ছিল, তো ভাই শব্দটাকেই ঘৃণা করি। যাদের ভাই ছিল ওদের বাসায় আমি কখনো যাইতাম না, আর যাদের দেখতাম ওর বাবা মা বেশি আদর করে ওইখানেও যাইতাম না, কখনোই যাইতাম না, ভালো লাগতো না যাইতে, সহ্য হইতো না। তারপর আমার তো স্যার নাই, আমি সবসময় মার খেতাম। আমি ক্লাস 9-এ আমার অঙ্ক খারাপ হয়েছে, ওই মেয়েদের কাছ থেকে দেখে দেখে এইভাবে পরীক্ষা দিছি। অঙ্ক যখন খারাপ হয়েছে তখন আমি বাসায় আসছি, যে ম্যাডাম বলছে গার্জিয়ানদের সিগনেচার নিলে উঠাই দিবে, আমার অন্য সাবজেক্ট গুলি খুব ভালো, তো আমাকে উঠাবে না, গার্জিয়ান সিগনেচার না করলে ম্যাডামও তো উঠাই দিবে না দরখাস্ত। ম্যাডাম বলছে তুমি দরখাস্ত দাও, উঠাই দেবো। তো 5-6 দিন হয়ে গেছে, তারপর ম্যাডাম আমাকে বলতেছে যে সবাই ইয়ে হয়ে গেছে, ভর্তি হয়ে যেতেছে, তো তোমার তো সব মার্ক ভালো, শুধু এটার জন্য তুমি আনলো না তোমার গার্জিয়ানের সিগনেচার দিয়া দরখাস্তটা। পরে বলছি ম্যাডাম আমাকে তো আমার বাসা থেকে বলা হয়েছে যে আমাকে মানে ওঠাবে না, আমাকে এই ক্লাসে রাখবে। তখন ম্যাডাম বলছে কেন, তোমার সবগুলি ইয়া ভালো, আমি যেখানে ক্লাস টিচার হয়ে বলতেছি সেখানে তোমার গার্জিয়ান কি, তো দাও আমি সিগনেচার হয়ে তোমার গার্জিয়ান হয়ে আমি তোমাকে উঠাই দেবো। তারপর ম্যাডাম, আমি তো আর বুঝতে পারি না, আমি খুব খুশি হয়ে আর কি ম্যাডামের সিগনেচার দিয়া তারপর আমাকে উঠায় দেওয়া হয়। তো আমি পরের দিন এসে আমার আব্বাকে বলি আর কি যে আমার নতুন বইটি লাগবে, আমার উঠাই দিছে ম্যাডাম। এই কথাটা শোনার পর আমার যে বেটা বেশি টর্চার করছে আমাদের, ও এসে ঠাস ঠাস করে আমার গালের মধ্যে চড় দিছে, এত পণ্ডিত কেন, আমি উঠাবো না, ম্যাডাম তোরে বলবো কেন, আর ম্যাডাম বললে তুই উঠাবে কেন, তুই কস নাই আমার কথা। হ্যাঁ বলছি তো, আমি উঠবো না কেন, আমার তো সবগুলিতে রেজাল্ট ভালো। আমাকে কিবরিয়া ভাই এত মারছে, আমি মনে 10-12 দিন আমার জ্বর ছিল। আমার আব্বা কিছু বলে নাই, মাও কিছু বলে নাই, আর বলার তার কেউ নাই। তারপর তো স্কুলে গেছি আসছি, তো ওই এক সাবজেক্ট আমার সবসময় খারাপ হতো। আমি যখন পরীক্ষা দিব তখন 99 সাল, আমার সাথে সবাই পরীক্ষা দিতেছে,
আমাকে দেওয়া হবে না পরীক্ষা, যে এটা পরীক্ষা দেওয়া না, এটা 1 বছর ঠিকই রাখবো, এটা পরীক্ষা দেওয়া না। আমি অনেক কান্নাকাটি করছি, পরীক্ষা দেওয়া না। তখন 2000 সালে আমার যেটা বড়, ও বলতেছে না পরীক্ষা না দেওয়ালে কিভাবে হইব, সবাই দিতেছে। ও বলতেছে যে এখন তো সময় নাই, ওটা মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো ও আমার দেখেন যেভাবেই হোক আমি পরীক্ষা দিব, আমি পড়বো। তারপর আমার তো ম্যাট্রিকের সব বই আছে, আমি পড়তেছি। হঠাৎ করে যখন ওই রেজিস্ট্রেশন মানে আমার করতে হবে, তখন আমি গেছি। যাওয়ার পর আমি গিয়া দেখি যে এটা একটা মাদ্রাসা। কারণ আমি তো আরবি কিছু পারি না। তা আমি বলছি আপনি ঠিক করলেন এসএসসি, আর এখানে তো দেখি আমি মাদ্রাসা, এখন আমি কিভাবে পরীক্ষা দিব? না এইভাবেই দিতে হবে। আমি এইভাবে কিভাবে দিব? আমি তো ফেলই করব, আমি এগুলি কিছুই পারি না, আমি কিভাবে দিব? তারপরেও আমি যে যদি না দেই আমাকে তো আর দেওয়া হবে না, আমি সাহস করে আমি পরীক্ষা দিছি। তো কিভাবে দিছি, আমি যেখান থেকে পরীক্ষা দিছি মুন্সিগঞ্জ থেকে, ওইখানে আমি আর্থিক অবস্থা দেখছি যে সবকিছু যারা আসছে এদের মধ্যে আমার মানে মোটামুটি আমি সচ্ছল আর কি সবচেয়ে। তো সবার এরকম অবস্থা ছিল যে আমি সবচেয়ে গরিব, কারণ আমার আব্বা তো কাপড় চোপড় দিত না আমাদের। তা আমার 2-3টা জামা নিয়ে গেছিলাম, আর 1 জোড়া শুধু জুতা নিয়ে গেছিলাম। তো সেই জুতাটা ছিঁড়া যায়, আর এটা আমি ঠিক করতে পারি না। তা আমার একটা ভাই একদিন যেটা আমাকে পরীক্ষাটা দেওয়াইলো, ওরা আমি বলছি আপনার কাছে টাকা আছে, আমার একজন স্যান্ডেল কিনা দেন, তুমি পরীক্ষা দেওয়ার সমস্যা হবে। তখন আমার 3টা পরীক্ষা হয়েছে। আচ্ছা না এইভাবেই দিতে হইব, এই সিরাটা পরে পরে ল্যাংড়া ল্যাংড়া যাবি পরীক্ষা দিতে, টাকা দিতে পারবো না। আব্বা আমার কাছে টাকা দিছে, এগুলি আমার, এগুলি তোর স্যান্ডেল কিনা দেওয়ার জন্য দেয় নাই। এখন কি করবো, আমার তো স্যান্ডেল নাই। আমি স্যান্ডেল রাইখা আমি খালি পেয়ে গেছি পরীক্ষা দিতে। ম্যাজিস্ট্রেট আমাকে বলতেছে যে তুমি খালি পেয়ে আসছো কেন, যে ফকির সেও তো স্যান্ডেল পরে আসে, পরীক্ষা দিতে আসছো, ভদ্রতা জানো না? পরে বলছি স্যার আমি তো মানে আমার স্যান্ডেল তো ছিঁড়ে গেছে, এর জন্য তো আমি স্যান্ডেল পরে আসতে পারিনি। ওই পরীক্ষাটা আমি দিছি, পরের দিনও আমি সেম ভাবেই গেছি। তখন ম্যাজিস্ট্রেট আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, যে এটা কি তুমি স্যান্ডেল পরে আসবা না, পরীক্ষা দিতে আসছো, এটা কোনো কথা হইলো? আমি খুব কান্নাকাটি করছি। তারপর আমি অন্য মানুষের কাছে চাইয়া, তারপর মানুষের কাছ থেকে স্যান্ডেল চাইয়া নিয়ে আমি পরীক্ষা দিছি। আমার ওইখানে জামার অনেক কষ্ট করছি আমি, আমার বাসা থেকে কেউ যায় নাই, আর আমি একা অজানা অচেনা একটা গ্রামে, আমি একদম একা, কাউরে আমি চিনি না, শুধু পরীক্ষা দিয়ে যে বাসাটা থাকা এদের সাথে পরিচয় যে হয়েছে, আর কাউরে চিনি না, কিছু চিনি না আমি। তো আমার বাসা থেকে কেউ যায় না বিধায় গার্জিয়ান না গেলে তো কোথাও কারো ভ্যালুই থাকে না। 7 দিন একাধারে শুধু ডাল দিয়ে ভাত খাওয়াইছে, আমার অনেক কষ্ট হয়েছে। আমার গার্জিয়ান নাই দেখে ওরা যেখানে জুতা রাখতো তার পাশে আমার শুইতে দিছে, আমি সেখানে শুয়েছি, তবু আমি পরীক্ষা দেব। ওদের জুতার সাইডে আমি শুয়েছি, আর ওরা সবাই ঘাটে শুয়েছে। অন্য যেসব মেয়েদের গার্জিয়ান যেত ওদেরকে ভালো জায়গায় থাকতে দিচ্ছে, শুইতে দিচ্ছে। আমার গার্জিয়ান জানে আমার ভ্যালু নাই, আমার ওইখানে কেউ আমার দেখতে যায় নাই, কখনোই যায় নাই। ওদের স্যান্ডেলের জায়গায় আমি শুয়ে শুয়ে পরীক্ষা দিছি আর কাঁদছি। তারপর আমি পাশ করছি। আমি বলছি আব্বা আমি কিন্তু পড়বো, আমার আপনি কষ্ট করে পড়াবেন, আমি পড়বো। এখন বলছে ঠিক আছে পড়ো। আমি খুব খুশি, কিন্তু আমার কলেজে ভর্তি করে না, কলেজে ভর্তি হওয়ার টাকাও দেয় না। আমি অনেক কষ্ট করে সব জায়গায় ভর্তির ডেট শেষ, অনেক কান্নাকাটি করে আমার আব্বুর কাছে, অনেক পায়ে ধইরা তারপর আমি ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর এখন আমার বই কিনা দেয় না, আমি বই ছাড়া কিভাবে পড়বো? তারপরে অনেক কষ্ট করে পড়তেছি। যখন সবাই চলে যেত, ছুটি হয়ে যেত, ক্লাস যার যার এক এক সময় এক একজনের ক্লাস শেষ, যখন পুরা কলেজটা ফাঁকা হয়ে যেত, তখন আমি লাইব্রেরিতে যাইতাম। লাইব্রেরি স্যারের হাত ধরে কাঁদতাম যে স্যার আমি খুব গরিব মানুষ, সব শেষ হয়ে গেলে আমার আপনি একটু নোট করতে দিবেন, আমার তো বই নেই। আমার তখন মাত্র 6টা বই ছিল। স্যার বাকি বইগুলো আমি প্রত্যেকদিন এসে নোট করে করে নিয়ে যাবো, আমার আপনি একটু সময় দিবেন। স্যার বলছে ঠিক আছে তুমি নোট করে নিয়ে যাও। সবাই চলে যেত, তারপর আমি সন্ধ্যার সময় বাসায় আসতাম, এই নোট করে করে আমি পরীক্ষা দিছি। আমি একটা সাবজেক্ট খারাপ করছি, আমি অনেক কান্নাকাটি করছি, পরে আমার আর পরীক্ষাই দেওয়া নেই আমার আব্বা।
পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্কগুলো হচ্ছে প্রথমত রক্তের সম্পর্ক, কারণ বাবা, ভাই, মা, এই সম্পর্কগুলো আসলে এই সম্পর্কই, এই সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছু চিন্তা করে যায় না। কিন্তু আজকে যে ঘটনাটা আমরা শুনছি, জীবন আসলে কখনো কখনো বোধহয় কোনো কোনো জায়গায় কোনো কিছুই, কোনো নিয়মকেই ক্ষমা করে না। আসলে এই ঘটনাটা আসলে সেরকমই একটা ঘটনা। আমরা কি আরো একটু সামনের দিকে যেতে চাই? আপনি যদি একটু নিজেকে সামনে রাখেন প্লিজ। প্রত্যেকটা মানুষের জীবনেই প্রেম ভালোবাসা আসে, আপনার জীবনেও কি এরকম কখনো এসেছিল? হ্যাঁ, আসছে। আমি আরেকটু কথা বলে নেই। জি। আমি কিন্তু এই যে বড় হয়েছি, কোথাও বেড়াতে যেতে পারতাম না। আমার ভাইরা বেড়াতে যেতে দিত না, পিকনিকে যেতে দিত না, আমার আব্বাও এটার কোনো কিছু করতো না। কখনো বেড়াতে যেতে পারতাম না, কোথাও দাওয়াত হলে যেতে পারতাম না। আর প্রেম, আমি যখন ইন্টারমিডিয়েট দিব, তার কিছু আগে দিয়ে আর কি, আমার মানে প্রতিবেশী এক ছেলের সাথে আমার সম্পর্ক হয়। ওই প্রপোজাল দেয়, সম্পর্ক হয়। হওয়ার পরে আমি মানে শুধু ঠিক করতেছি যে আমি ওকে আমার ফ্যামিলি সম্পর্কে বলবো। জি। তো যখনই বলি তখনই বলে তোমার ফ্যামিলি দিয়ে বা তোমার কোনো অতীত দিয়ে আমার দরকার নেই, আমার ওগুলি দিয়ে কোনো কিছু দরকার নেই। ও তখন অনার্সে পড়ে। আচ্ছা। আমি আমার ফ্যামিলিতে জানাবো। ও অনেক গরিব ছিল, মানে আমাদের ফ্যামিলির তুলনায়। এখন আমার ফ্যামিলির ভিতরে কি এটা তো আর ও জানে না। জি। বাইরে থেকে তো মানে বড় লোকই। ও সবসময় বলতো যে আমি তোমার সাথে কোর্ট ম্যারেজ করবো, তোমার ফ্যামিলিতে বললে তো আমাকে বিয়ে দিবে না। পরে আমি বলছি না, আমি রাজি করাবো। তো আমার কিছু কথা আছে, এটা তুমি শোনো, তারপর ভালো লাগলে সম্পর্ক আগায়। বলছে না পরে। তো এই শুনে না যখনই বলতে চাই যে আমার একটু একটু টাচ দেই, কিন্তু ওই যে জিনিসগুলি, ওগুলি সুযোগটা হয় না। আর আমিও মানে বলার যে ইয়াটা মনের, ওইটাও আমি সঞ্চয় ওই তখন পাই না। যে মানে আমি তো একা, যদি ও চলে যায় তো আমি তো এরপরে তো একদমই একা হয়ে যাব। কত বছরের সম্পর্ক ছিল ওর সাথে? 2 বছর। ওকে। তারপর একটা সময় আমার মানে তখন আমার আব্বা তো মানে পড়াবেও না, বিয়েও দিবে না। তারপর ওরে আমি মানে ওই সময়টায় ওর সাথে যখন আমার সম্পর্কটা প্রায় 2 বছর কাছাকাছি, ওরও মানে অনার্স শেষ হয়ে আসছে, শেষই পরীক্ষা দিছে অনার্স, তখন ওকে আমি বলছি যে তোর সাথে কিছু কথা আছে, আজকে আমার কথা শুনতেই হবে। তা বলছে ঠিক আছে শুনবো। ওই সময় আমার একটা ভাই মানে যে কোনো কারণবশত আর কি একটু জেলখানায় যায় আর কি। ওই ভাইটার আমরা কখনো দেখতে পাই না, ওই তো সেম ভাই আমার, ওই ভাইরাই। ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই, কিন্তু এটাও ও জানে আর কি, আমাদের একই এলাকায় যেহেতু ও জানে। জানার পরে তো আমি বলছি যে এই জিনিসটা নিয়েও কথা বলবো আর আমার ফ্যামিলি সম্পর্কে কথা বলবো। আর ও ঠিক করছে, ওর বাবা মাকে পাঠাবে আমাদের বাসায়। ফ্যামিলি সম্পর্কে কথা বলবেন মানে আপনি যে ভায়োলেন্সের শিকার হয়েছেন আপনার ভাইদের দ্বারা লম্বা একটা সময়, এটা আপনি বলতে চাচ্ছিলেন? এটা আমি বলতে চাইতেছি, কিন্তু আপনি সুযোগ পাচ্ছিলেন না। আমি সুযোগ পাচ্ছি না, আর ও শুনতে চাইতেছে না। আর দেখা তো আমি 4 মাস 5 মাস পরপর করতাম, এত মানে তাড়াতাড়ি দেখা করতাম না। তারপর মানে ওকে আমি একদিন, আর আমি দেখাও করতাম ওর সাথে, যে জায়গায় আমি বলতাম ওই জায়গায়। ওর ইচ্ছা মতো আমি দেখা করতাম না, কারণ আমি তো ছেলেদের বিশ্বাসই করি না। আর ওর সাথে সম্পর্কটা আমার সহজে হয় না, অনেকদিনই লাগছে। তারপর ওকে আমি বলছি যে তুমি যে মানে আমার কথা শোনো না, এখন আমি আমার মানে একটা কথা বলবো, তারপর তুমি দেখো কি করবা। আর ওই সময় কিন্তু এই যে আমার অনেক বিয়ের প্রপোজাল আসতো, আমি শুধু ওর জন্য সব বাদ দিছি। অনেক ভালো ভালো ছেলের প্রপোজাল আসতো, ওর জন্য সব বাদ দিছি। আমার ভাবিকে দিয়ে আমি বললেই রাখছি আমার ভাবিকে যে আমি এরকম একটা ছেলের পছন্দ করি। আমার ভাবিকে দেখাইছি, আমার ছোট বোনকে দেখাইছি, আমার মানে 2 ভাবিকেই দেখাইছি। তারপর আমার বড় ভাবি মেয়ে দেখছে বেশি, বলছে না অসুবিধা নাই, শিক্ষিত আছে, গরিব দেখে কি হয়েছে, আমরা একটা কিছু করে দেবো না। আর এভাবে আপনি কতদিন বাঁচবেন, এভাবে তো বাঁচা যায় না, বের তো হইতে হবে। তারপর মানে ওকে আমি বলছি, বলার পরে ও হঠাৎ করে আমাকে বলতেছে যে বলছেন মানে কি আপনি আমার যে লাইফে যে আমার ভাইদের দ্বারা যে আমরা নির্যাতিত হয়েছে আর কি, এই জিনিসটাই মেন আমার বলার। নির্যাতিত শব্দটা আসলে এখানে যায় না, এর চেয়ে বড় কিছু বলা উচিত। আমরা ঠিক জানি না শব্দটা আসলে কি হবে। ওকে, আপনি রেপের ঘটনাগুলো আপনি তাকে খুলে বলেছেন, এবং আপনার সহ আপনার বোনেরও ব্যাপারটা আপনি বলেছেন। পুরো ফ্যামিলিটার সম্পর্কে আমি ওরা টাচ দিছি যে বাইরে থেকে তো তুমি দেখো, এই তো বিয়ে হইলে কিন্তু আমার এটা না বললে তোমার এখনই আমি বলি, যাতে আমি তো এটা কখনো না কখন বলবোই,
তোমার কাছে তো এটা আমি গোপন রাখবো না, যার সাথে আমার বিয়ে হোক। তো এই হইলো। হুম হুম। তা আমি যে ওর জন্য যে ছেলেগুলিকে মানে বিয়ে করি নাই, হুম হুম। যখন আমার বিয়ের প্রপোজাল আসছে এটাও জানে, এবং ও দু একটাকে দেখছো। ওই সময় ও আমার বলতেছে, দেখো আসলে আমি তো তোমার ভালোবাসি নাই, আমি তো একটা মেয়েকে ভালোবাসতাম। ওই মেয়েটাকে ভুলার জন্য আমি তোমার সাথে সম্পর্ক করছি। এই ঘটনাগুলো জানার পর জানার সাথে সাথে আমার এই কথাটা বলছে। আমার তো পায়ের নিচের মাটি তখন নাই। তারপর আমি অনেকটা অ্যাবনর্মালের মতো হয়ে গেছিলাম। 20 দিন 15 দিন পরপর মাথা আঁচড়াতাম, একদম একা হয়ে গেছি। কোথাও কেউ নিত না, বা মনটা ফ্রেশ করার জন্য কেউ নিত না। তারপর হঠাৎ করে আমার এখন যার সাথে বিয়ে হয়েছে আর কি, এর অনেক বছর পরেই, প্রায় 5-6 বছর পরে, 7-8 বছর পরে, আমি মানে এই যে আমি কষ্টটা করলাম, আমার আব্বা আমাকে আর পড়ায়ও না। আমি তো তখন ইন্টার এক সাবজেক্ট খারাপ করে আর দেওয়া হইলো না, আর ওর সাথে এটা হইলো। তারে প্রায় 1 বছরের মতো আমি একদম চুপচাপ। আমার মানে আমি কি করব, কোথায় যাব, মানে কষ্ট আর সহ্যই করতে পারতেছিলাম না। আবার ছেলেটা এরকম করছে আমার সাথে। ও কি পরে বিয়ে করে ফেলে সঙ্গে সঙ্গে? না, আর অনেক পরে করে। আর পরে যোগাযোগ করেনি আপনার সাথে? না, কখনোই না। এবং আপনার ভাইরা যে এই আপনি যখন খুলে বললেন যে আপনার ভাইরা আপনাকে এই ধরনের আচরণ করেছে আপনার জি। সঙ্গে, ওর এই ব্যাপার নিয়ে আর কোনো কথাই বলেনি? কোনো কিছু কোনো জিজ্ঞেস? কথাই বলে না। ও বলছে আমি আসলে একটা মেয়েকে ভালোবাসতাম, ওকে ভুলার জন্য আমি তোমার সাথে সম্পর্ক করছি। এর পরের ঘটনাগুলো আমরা জানবো শ্রোতা যারা শুনছেন। এবং আজকে বিথির বর আমাদের সাথে উপস্থিত আছেন। বিথির বরের কাছেও আমাদের কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর তার কাছ থেকে খোঁজার চেষ্টা করবো। তবে তার আগে সংবাদের বিরতি আছে, সংবাদের পরপরই ফিরে আসছি। খুব ছোট্ট একটা বিরতি। আর একবার মনে করে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 কিবরিয়া আপনার সঙ্গে আছে, আশা করছি সাথেই থাকবেন। হ্যালো 8920 আরো একবার স্বাগত। 1:04 হচ্ছে সময়, কিবরিয়া আপনার সঙ্গে আছে, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। এই হ্যালো 8920 হচ্ছে আপনার গল্প বলার প্ল্যাটফর্ম, আমরা বলি এটাকে। এবং আপনি আপনার জীবনের গল্প এখানে বলতে পারেন। এখানে আমরা কোনো কাকতালি অধিভৌতিক কোনো গল্প বলি না, এবং আপনি আপনার জীবনে যেটা ঘটে গেছে সেই গল্পগুলো এখানে বলবেন। এবং সেই গল্প থেকে যারা আমাদেরকে শুনছেন, লাখো লাখো শ্রোতা, তারা বিভিন্ন শিক্ষা নিয়ে থাকেন। আজকের গল্প থেকে আমরা কি শিক্ষা নেব? প্রত্যেকটা মানুষেরই আসলে এখানে ব্যক্তিগত একদমই আপেক্ষিক একটা ব্যাপার যে আসলে কি শিক্ষা নেব। তো আমি একটা শিক্ষা ব্যক্তিগতভাবে নিয়েছি এবং নিব, সেটা অনুষ্ঠানের শেষের দিকে বলবো। আর একইভাবে বিথি আজকে আমাদের সাথে আছেন, ছদ্মনাম বলছি, তার আসল নামটা বলা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে, এবং আসল জায়গাটাও বলা সম্ভব হচ্ছে না। সে কি শিক্ষা নিয়েছে তার ছেলেমেয়েদের ক্ষেত্রে, সেটাও আমরা জিজ্ঞেস করব। আর এই ফাঁকে আপনাকে আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই, আমাদের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। 24 ঘন্টা একটি নাম্বার খোলা রয়েছে আপনার জন্য, 91156668। আবারও বলছি 91156668। এই নম্বরে ফোন করে আপনি আপনার নাম এবং আপনি আপনার সেল নাম্বারটি ধীরে স্পষ্ট করে দিয়ে আপনি যা বলতে চান বলবেন। যে কোনো ধরনের প্রতিক্রিয়া হতে পারে, যে কোনো ধরনের কথা হতে পারে, কিংবা আপনি যদি এখানে অতিথি হয়ে আসতে চান, কি গল্প বলতে চান আপনার জীবনে, সেটা বলতে পারেন এবং আপনার সাথে আমরা যোগাযোগ করবো। হতে পারে আগামী সপ্তাহে আপনি এখানে আমাদের অতিথি হয়ে আসবেন। এছাড়া ফেসবুকে আমাদের অতিথিদের সাথে যোগাযোগ করতে, অতিথিদের যে কোনো ধরনের সাহায্য করতে, অতিথি প্রোগ্রাম সম্পর্কে অনুভূতি জানাতে, যে কোনো মন্তব্য করতে, আপনি ফেসবুকে একটি পেজ রয়েছে হ্যালো 8920, সেটাতে আপনি যোগ দিতে পারেন। আপনাকে যেভাবে খোঁজ করতে হবে, আরজে কিবরিয়া, আরজে স্পেস KEBRIA, নট KIB, ঠিক আছে? আরজে স্পেস KEBRIA, ওখানে আপনি জয়েন করতে পারেন এবং আপনার যা প্রতিক্রিয়া আছে আপনি সেটা জানাতে পারেন। এখন পর্যন্ত আমরা যেসব প্রতিক্রিয়া পেয়েছি, মানে হঠাৎ করে যদি বলা হয় যে পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়েছে, এবং তারপরও মানুষ অবাক হবে না, এত বেশি অবাক হচ্ছে। এবং আমিও ঠিক এতটাই অবাক হয়েছিলাম যখন আমি বিথিকে ফোন করেছিলাম, বলেছিলাম যে আপনি আসলে কি বলতে চেয়েছিলেন, আপনি একটু বলেন। আমি স্পিচলেস, যেটাকে বলে, আসলে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা ঘটনার এখনো শেষের দিকে না, আমরা একটু সামনের দিকে এগোতে চাই। বিথি, সেই ছেলেটা তো আপনার জীবন থেকে চলে গেল, তার 4-5 বছর পরে আপনি বিয়ে করলেন। জি। যাকে বিয়ে করলেন সে আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে, আপনার বর। এটাও কি আপনার লাভ ম্যারেজ ছিল? না, এই বিয়েটা হলো কিভাবে? বিয়েটা হলো যে আমি, আমাদের মানে ও হচ্ছে আমার দুঃসম্পর্কের আর কি এক আত্মীয়র ছেলে, এক দুঃসম্পর্কের এক খালার ছেলে আর কি।
তো আমরা যখন ওদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, আচ্ছা আমরা যখন খুব ছোট 5-এ 6-এ পড়ি তখন সম্ভবত ওদের বাড়িতে আর কি সম্ভবত না একবার গেছি আমি আর আমার মানে বড় ভাইয়ের মেয়ে। তখন আমার বড় ভাই তো খুব ছোটবেলা বিয়ে করে ফেলছিল, ওটা বলা হয় নাই। তো ওর মেয়েটা আর আমাদের কিন্তু মানে বয়সের বেশি পার্থক্য না। আচ্ছা তারপর যাই হোক ওই ভাস্তিটা আর আমার ভাস্তিটা তখন খুব ছোট, মানে ওর কোলেই নেই এরকম আর কি। ওরা নিয়ে গেছি, যাওয়ার পর তো ওই সময় ও সম্ভবত 9-এ পড়ে, 9-এ কি 8-এ পড়ে। ওই সময় গেছি, যার পর এই আর কখনো যাওয়া আসা দেখা সাক্ষাৎ হয়নি? না না, ওরাও কখনো আসে নাই, আমরাও কখনো যাই নাই। তো ও নাকি ওই সময় দেখে আমাকে ভাল লাগছে, ওই 9-এ পড়া অবস্থায় আর কি, ওইটা সে মনে রাখছে আর কি। তো এর মধ্যে হয় কি, আমি মানে আমাদের গ্রামে যাই একদিন বেড়াতে, যাওয়ার পর আমার যে মানে চাচাতো মামা, ওটা সম্পর্কে ওরও মামা হয়। তো ওই মামা আমাকে আর কি বলতেছে যে তোমাকে মুখ আর কি আত্মীয়র ওই মানে ওর পরিচয়টা দিছে। আমি তো চিনি না, কারণ আমি ছোটবেলা একবার গেছি। জি তাহলে সে তো আমাকে খুঁজে কেন, সে কি জানি এমনি জিজ্ঞাসা করলো। আমার মাথায় তার কিছু আসে নাই, কারণ আমি তো তারে চিনিই না, ছোটবেলা একবার দেখছি, ওটা তার মনেই নাই। তারপর হঠাৎ করে একদিন আর কি উনি ফোন দেয় আমারে যে আপনার নাম কি? হ্যাঁ আমার নাম এই। ওর আমার নাম বলার পরে আমি চিনতে পারি যে আপনার সাথে আমার কিছু কথা আছে। যে বলেন। না আমি তো কথা আসলে ফোনে বলবো না, আপনার সাথে আমি দেখা করবো। আমি দেখতে এত খারাপ, আপনি আমার সম্পর্কে ভাই হন তো এমনি থাক না, কারণ আমি তো আপন ভাই দিয়ে ঘৃণা করি, আর কিসের খালাতো ভাই কিসের কি ভাই শব্দই আমার কাছে নাই, তো আপনি আমার সাথে কেন দেখা করবেন? সে একটু কাজ আছে আমার মানে আমি দেখা করবো না আর কি। তারপর অনেকদিন আমাকে মানে অনেকদিন ফোন করছে, প্রায় 2 মাসে ফোন করার পরে, খুব রিকোয়েস্ট করার পরে তারপর আমি ঠিক আছে আমি দেখা করবো আপনার সাথে। তারপর আমি দেখা করছি, করার পর উনি বলছে যে আমি আসলে আপনাকে তো সেই ছোটবেলা দেখছি, তো আমি তখন থেকে ঠিক করে রাখছি আমি বিয়ে করলে আপনাকে করবো। বলছে না আমাদের ভাই বিয়ে করা যাবে না, আমি বিয়েটা করবো না, কারণ বিয়ের শব্দটাও ঘৃণা করি। ছোটবেলা ওই যে আমার একবার বিয়ের ইয়েটা হয়েছে, তারপর থেকে বিয়ের শব্দটাও ঘৃণা করি, আর আমি এগুলির মধ্যে নাই, আর বিয়েটা করবো না। আর আমার আব্বা তো মানে বিয়ের টাকা খরচ হবে, বিয়ের মধ্যেও নাই, আর আমার তো তখন মানে বিয়ের না, আমার তখন আমি কাঁদতেছি যে আমি পড়বো, পড়াশোনা করবো। হ্যাঁ আমার যে পড়া গ্যাপ গেছে, আমার যে একটু বয়সটা বাড়ছে, ওইটা আমার কিচ্ছু যায় আসে না, লজ্জাও লাগে না। আমি মেন হলে আমি পড়বো, তখন আমি পড়ার জন্য কাঁদতেছি যে কেউ যদি আমার সাহায্য করে তখন আমি পড়বো। তেমন যে আপনি যদি পড়তে চান তা ঠিক আছে আমি পড়াবো, কিন্তু আমি আপনাকে বিয়ে করবো। ঠিক আছে আপনি বিয়ে করবেন, আমি তো বিয়েটা করবো না, এরকম কথাটা তো বলে চলে আসি, আর কথা হয় না। তো উনি আমার অনেকদিন ফোন দেয়, ফোন দিতে থাকে। এক পর্যায়ে আমি আমার ফোনটা মানে সিমটা আমি চেঞ্জ করে ফেলি। আমার ওই মামা তো আমার মানে আমার গ্রামে আমার ওই মামা আমার ফোন নাম্বার গুলি তো সবসময় নিত, ওনার সাথে আমার সবসময় কথা হতো। ওনার আমি বলছি যে আপনি ওনাকে কিন্তু কখনো আমার নাম্বারটা দিবেন না। জি তখন আমার ওই মামা ওরে কি করে, আমার মামার আবার ও খুব ইয়ে করে বলে বোঝায়, তারপর ফোন নাম্বারটা দেয়। দেওয়ার পরে ও বলতেছে, খুব কান্নাকাটি করছে, আপনি ফোন চেঞ্জ মানে সিমটা চেঞ্জ করলেন, আমার তো আপনার সাথে কথা ছিল, আপনি এরকম করেন না। পরে আমি দেখেন আমি বিয়ে করবো না। অনেক রিকোয়েস্টের পরে তখন আমি বলছি যে আমি এরকম একটা মেয়ে, আমি আপনার বিয়ের যোগ্য না। তো বলছে আমি আপনার যোগ্য না, কারণ আমাদের দিক থেকে আর্থিক অবস্থায় ওরা মোটামুটি একটু কম আর কি, আর আমি যে ধরনের ছেলে পছন্দ করি আপনি সেটার মধ্যেও পড়েন না, আমি বিয়ে করবো না। আমি বিয়ে যদি করি আমার যেমন পছন্দ এমন করবো না, আমি করবো না। আবার এদিক দিয়ে মানে খুব চিন্তা করতেছি যে যদি সে আমার সত্যি পছন্দই করে, বিয়ে করতেই চায়, তাহলে আমার এটা শোনার পরে যদি সে ভাল লাগে তাহলে আমি চিন্তা করে দেখবো। আচ্ছা কারণ আমিও এইভাবে আর বাঁচতে পারতেছিলাম না, আমার আর এইভাবে বাঁচা সম্ভব না। আমি এর মাঝে একবার এন্ডিল 2 বার মুখে নিয়ে আমি ফালাই দিছি, একবার ছোটবেলা আবার বড় হইয়া আত্মহত্যা করতে গিয়েছিলেন। তারপর আমি মাঝখানে আমি কিন্তু নেশাও করতাম, এটাও আমার বলা হয় নাই। আচ্ছা কি নিতেন আপনি? আমি ফেন্সিডিল খাইতাম আমার এক বান্ধবীর সাথে, প্যাথেডিনও নিতাম। প্যাথেডিন পেতেন কোথায়? আমার ওই বান্ধবী নিয়ে আসতো। এগুলো নিতেন কেন? ভাল লাগতো না, বাসায় ভাল লাগতো না থাকতে। আচ্ছা ও বলতো যে এগুলি নিলে এগুলি খাইলে কষ্ট ভোলা যায়, তো ওর সাথে এটা আমার বলা হয় না, কথা প্রসঙ্গে আমি বলতেও চাই না এই জিনিসটা এখন। ঠিক আছে, পরিষ্কার হোক, সবকিছু পরিষ্কার হোক। হ্যাঁ তারপর আমি যে এই যে বান্ধবীদের সাথে যখন ঘুরতে যেতাম, আমি তো চাইতাম না আমার বাসায় আসতাম, আমার ইচ্ছা করতাম আমি রাস্তায় পড়ে থাকি। আমার বাসাটা আমার দোজকের চাইতেও খারাপ লাগতো, রাস্তায় পড়ে থাকি, আমার বাসায় ভালো লাগতো না। তো এই জিনিসগুলি আমি ওনার সব বলছি ফোনেই, এবং আপনি এই যে রেপের কাহিনী সব বলছি ওনাকে। আমি আমার কিচ্ছু বাকি রাখি আর কি, আমার ফ্যামিলির আমার
যে একটা প্রেম করছি, সব বলছি। বলার পরে উনি হাসছে, বিশ্বাস করে নাই। বলছে না এগুলি কি মানে হয় তুমি না। আমাকে বিয়ে করতে চাও না সেজন্য এগুলো হ্যাঁ, বলছো? তুমি আসলে রাজি না তো, এর জন্য এরকম করো, তোমার এগুলি কিছু আমার যায় আসে না, আমি তোমার বিয়ে করবো। পরে বলছি না এগুলি সব সত্যি। তারপর যখন আমি খুব কান্নাকাটি করছি তখন উনি আর কি বিশ্বাস করছে এক পর্যায়ে। করার পরে বলছে যে এগুলি আমার কোনো কিছু যায় আসে না, আমার তোমার ভালো লাগছে, আমি বিয়ে করবো, বাস করবো। তা আমার বাড়ির কেউ রাজি না, আমি বাসায় এটা জানাইছি ব্যাপারটা, আমার বাসায় কেউ রাজি না। আমার ভাবি, দুই ভাবি, আমার দুই ভাবি তো আমার মানে আমার মায়ের ভালোবাসা আমার দুই ভাবির কাছ থেকে আমরা পাইছি। আচ্ছা। মা বলতে আমার ওই দুই ভাবি। অনেকে যদি রাগারাগিও করি, মানুষ তো বাবা মাকে এটা মানে বাবা মায়ের সাথে বুঝায়। জি। তা আমার ভাবিদের সাথে রাগারাগি করলেও তারা কখনো আমাদের সাথে রাগ করে থাকে না। আমার দুই ভাবি আমাদের রাগ কষ্ট সব বুঝে এবং বুকে আবার তুইলেই নেয়, ভাবিরেই নেয়। তারপর আমার ভাবিদেরকে আমি বুঝাইছি যে এইভাবে কতদিন আমি বাঁচবো, আমার এইভাবে বাঁচাও সম্ভব না। এই ছেলেটা এরকম, সবাই বলতেছে যে ছেলেটা পড়াশোনা বেশি করে নাই, আবার আমাদের সাথে আর্থিক দিক দিয়েও যায় না, এটা কিভাবে হইব। ফার্স্ট দেখেন এইভাবে আমি তো আর থাকবো না। আর ওর ছেলেটা আমার এত মানে চাইতেছে, তো কেউ রাজি না, কাউরে মানে আমি বাসার কনভিন্স করতে পারতেছিলাম না। তারপর এক পর্যায়ে ও আমার কিভাবে জানে আমার বড় বোনের হাজবেন্ডের ফোন নাম্বার নেয়, ওনার সাথে মানে খুব যোগাযোগ করার পরে উনি আমার আব্বাকে আর কি খুব রিকোয়েস্ট করে, উনি ওর সাথে দেখা করছে, কথা বলছে, বলছে যে ছেলেটা যেমনই হোক, ছেলেটা ভালো, আপনি দিয়ে দেন, বিয়ে দিয়ে দেন। আর এদিকে আমিও আমার মানে বাসায় বলছি। তারপরে এক পর্যায়ে বিয়েটা হয়। তো বিয়ে হওয়ার পরেও মানে আমি ওদের বাসায় অনেক কষ্টে ছিলাম, এখন তো একটু আলাদা হয়েছি। ওর মা আর বোনের, ওর বাবা নাই। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসতে চাই, আমি একটু আপনার বরের কাছে যেতে চাই। আপনি অনেকক্ষণ ধরে বসে শুনছেন এবং মাঝে মাঝে চোখ মুছছিলেন ওর, আপনার ওয়াইফ যখন কাঁদছিল। আপনি যে এই যে ওর ব্যাপারগুলো জানলেন এবং জানার পরেও আপনি ওকে বিয়ে করেছেন, সাধারণত এরকম হয় না, যেমন যাকে সে 2 বছর ধরে লাভ করেছে এবং সেই ছেলেটাও জীবন থেকে চলে গেছে এটা শোনার পরে, এবং কোনো প্রশ্নও করে নাই যে আসলে কি, জাস্ট কেটে পড়ার জন্য সে বলেছে অন্য একটা ছেলেকে মেয়ে লাভ করে সে। তো আপনি কেন তাকে বিয়ে করলেন? আমি করলাম তার কারণ হচ্ছে আমি আসলে তাকে ভালোবাসি, ছোটবেলা থেকে দেখছিলাম একবার, তারপর থেকে আমার মনের মধ্যে ওর জন্য একটা জায়গায় তৈরি হয়েছে। তো যে কথাগুলো ও আপনাকে বলছে, আপনি যখন মানে প্রথম যখন কথাগুলো আমাকে বলছে, আমি তো বিশ্বাস করতে পারিনি। এটা বিশ্বাস করার কথা না, জি, কারণ বাবা মা এরকম হয় বা ভাইরা এরকম করতে পারে, এটা তো ভাবাই যায় না। আমি প্রথমে শুনে তো প্রথমে এটা আমি ওইভাবে নিই না, আমি প্রথম ভাবতে পারছি যে ও আমাকে পছন্দ করে না, বিয়ে করতে চাচ্ছে না, এই জন্য হয়তো আমাকে মিথ্যা কথা বলতেছে। যখন এক পর্যায়ে খুব কান্নাকাটি করলো, সত্যি কথাগুলো মানে বুঝাইতে পারলো, তখন আমি তো মানে নিজেই হতভম্ব হয়ে গেছি, এটা কি করে হয়, আপন ভাই এগুলি। তো আমি পরে বললাম যে দেখো ভাই, ওইটা একটা অ্যাক্সিডেন্ট বা একটা দুঃস্বপ্ন মনে করতে পারো তুমি, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এখানে তোমার কোনো দোষ ছিল না, তুমি পরিস্থিতি শিকার, ওইটা আমার কিছু আসে না, আমি তোমাকে ভালোবাসি, যে কোনো কিছু বিনিময়ে তোমাকে চাই। ভাইদের মুখোমুখি যখন আপনি হন, আপনার ফিলিংসটা কি হয়? সে তো আপনাকে বলে বোঝাতে পারবো না, যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিত, এই বিচার মনে আমি নিজে হাতেই করতাম। আচ্ছা বিধি, আপনার কাছে একটু আসি। আপনি এখন আপনার সেই বাপের বাড়িতেই আছেন এবং আপনি নিচতলায় থাকেন সম্ভবত, রাইট? হ্যাঁ, এটা আমি যে কয়েক মাস আগে আসছি, আমি তো অসুস্থ। কেন আসছেন? আসছি আমি খুব অসুস্থ থাকি, আমার মানে ওই যে আমার শরীরের যে থাইরয়েড এটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, টেনশনে আমার ডায়াবেটিস হয়েছে, আবার হাই প্রেশার হয়েছে, এত অল্প বয়সে, সব টেনশনের কারণেই হয়েছে। তো মাঝে মাঝে এত অসুস্থ হয়ে পড়ি যে আমি মানে রান্না বান্নাও করতে পারি না, এরকম অবস্থা হয়। তো কাছে থাকলে আমার 2টা ভাবি আছে, ওনারা খুব ভালোবাসে, ওনারা আমাকে দেখে। আপনারা যে বাসাতে থাকেন সেখানে কি আপনাদেরকে ফুল ফ্যাসিলিটি মানে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, মানে আপনার শ্বশুর কি দেয় সুযোগ সুবিধাগুলো? না না, না, না। সুবিধাগুলি কোনো সুযোগ আমার নেই? ভাইদেরকে যেভাবে দেখতো আগে থেকে ওইভাবেই দেখে। আর আমি তো এই বাসাটা যে ভাড়া নিছি, আমাকে ভাড়াও দিবেন আমার বাবা। মানে আপনাকে ভাড়া দিতে হয় নিজের বাড়ি? অবশ্যই, আমার ভাইরা থাকে 2 ফ্ল্যাট নিয়ে, ভাইরা 2টাও থাকে, তারা কারেন্টের বিলও দেয় না বা ভাড়া তো প্রশ্নই আসে না, যেখানে বিলটাই তাদের কাছ থেকে নেওয়া হয় না, কিন্তু আমার কাছ থেকে সবই নেওয়া হয়। এবং আমি যে ভাড়াটা নিছি এটা অনেক রিকোয়েস্ট করে নিছি, আমার আব্বা আমাকে ভাড়াও দিবে না, আমি খুব রিকোয়েস্ট করে খুব কান্নাকাটি করে তারপর ভাড়াটা নিছি, আমাকে দিবে না এখানে ভাড়া। আর আমার ভাইরা তো বলছে অনেক আগে যে মানে আমি একদিন বলছিলাম যে ওদেরকে দিলে আমাদেরকে দিবেন না, এখন তো আমরা বড় হয়েছি, এত কষ্ট এখনো দেন, আপনিও তো একসময় মারা যাবেন। আমার ভাইরা বলছে যে এই চোখ 2টা উঠায় ফেলবো আর তাই না ছাদের মধ্যে রোদ্রে দিয়ে রাখবো, এই বাসার তুই কে, কোনো কথা বলতে পারবি না এই বাসায়, আর এই বাসার তোরে আর মানে আর আমার ছোট বোনটারে কিছু দেওয়া হবো না, কি তোরা কে এই বাসার, আমার আব্বার সামনেই বলছে।
আরে আমার আব্বার সামনে এটা তো নতুন কিছু না, আগে থেকে তো এর চেয়ে তো অনেক কিছুই হয়েছে। আপনি এখন আগের চেয়ে অনেক স্বাবলম্বী বলতে পারি, কারণ আপনার হাজবেন্ড আছে যে সবকিছু জানে, আপনাকে লাভ করে, আপনার হাজবেন্ড রোজগার করে, তার রোজগারের পাশে আপনাদের সংসার চলে, সুতরাং আপনি আপনার বাবার উপর ডিপেন্ডেন্ট না। অবশ্যই। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি আইনের দ্বারস্থ হন এবং আইনের দ্বারস্থ হয়ে আপনার যে অধিকার সেটা আপনি আদায় করে নেন, আপনি সেটা করবেন? না, আমি করতে পারবো না, কারণ তাহলে আমার যে ভাইরা এই সমস্ত কাজগুলি করছে তারা মোটামুটি ভালো ফর্মে আছে, তো আমার হাজবেন্ডকে হয় মারে ফেলবে, না হয় আমাকে মারে ফেলবে। আমি থাকতে পারবো না, বাঁচতেও পারবো না। এবং আমি যেখানে আসছি এটা যদি জানাজানি হয় তাহলে যে আমার কি হবে আমি চিন্তাই করতে পারি না। এই রিস্কটা আপনি কেন নিলেন? আপনি কেন এত বড় জানার পরেও আপনি কেন রেডিওতে এসে লাখ লাখ মানুষের সামনে আপনি আপনার জীবনের কাহিনী বললেন? আমি মেন আসছি আমার ছোট বোনটার জন্য, যে আসলে একসাথে বড় হয়েছি, ওর কথাগুলি রেজিস্টার না আনলে আমারটাও চলে আসে, এই কারণে হয়তো আমার গুলিও বলা হয়ে গেছে। আমার ছোট বোনটার জন্য আসছি, আমার ছোট বোনটার জন্য আমি অনেক জায়গায় গেছি, ওর চিকিৎসাটা হোক। ও যে মানুষ এটা তো ভুলেই গেছে, যে ও যে মানুষ, ওর যে বাঁচার অধিকার আছে, ও তো মানুষ। তো ওর জন্য মানে যদি কেউ ওর চিকিৎসার জন্য সাহায্য করে, বা ওর যে কষ্টটা, আমার যে কষ্টটা, এটা মানুষ জানুক। আর আপনি যেভাবে মানুষের ধৈর্য সহকারে যে কথাগুলি শুনেন, আমি তো আমার হাজবেন্ড ছাড়া কাউকে এগুলি বলতে পারি নাই, আর আমার ভাবিরা ছাড়া। তো আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি চিন্তাও করি নাই যে আমি মানে কেন যাব, কি করব, আমার ভালো লাগছে, আমি চলে আসছি। কিন্তু যখন আমি জানিয়েছি যে আমি আসবো, তখন আমি চিন্তা করছি আমি যে দিলাম, আমি কথা বলতে পারবো, আর বলার পর আমার কি হবে, এই চিন্তাটা আমি পরে করছি। তো এখন আমি আমার মেন আমার বোনটার জন্য আসছি। আর আমার মানে মানুষ তো সবাই প্রেমের কথা বলে, যে পরিবারে যে কি মানুষ যে কি কষ্ট নিয়ে বাইচে আছি, আমরা এখনো বাঁচতেছি। আমি এখনো কিবরিয়া ভাই ঘুমাইতে পারি না, এত বড় হয়েছি। দিনের বেলা আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেন, কখনো ঘুমাই না, রাত্রেও আমি 4টা পর্যন্ত প্রত্যেকদিন সজাগ থাকি, 4টা 3:30। আমার মানে কোন শব্দ পড়লেই মনে হয় আমার ভাই বোধহয় আসলো, এই বোধহয় আমার গায়ে হাত দিল। আমি এখনো ঘুমাইতে পারি না, আমি এখনো ঘুমাই না। আমি ক্লাস 7 এর পরের থেকে আমি কোনোদিন দিনে ঘুমাই নাই, রাত্রেও আমি ঘুমাই না। রাত্রে আমার 2:30 3টা, আর আমার বোন তো ঘুমাই না। আমার বোন সারা রাত বসে থাকে, সারা রাত কান্নাকাটি করে। এই যে এত নামাজ চেষ্টা করি পড়তে, আল্লাহর কাছে এত কান্নাকাটি করি যে কত মানুষের বিচার হয়, এদেরও বিচার হয় না, আমার বোনটারও লাইফটা চেঞ্জ হয় না। আমি আমার বোনটার আমার কষ্টটা, সবাই প্রেমের কথাই বলে, আসলে যে বাবা মা যে কত নির্মম হয়, ভাইরা কত নির্মম হয়, আমি শুধু এইটাই বলার জন্য এখানে আসা। আর আমার বোনটা যে অসুস্থ, কেউ যদি সহযোগিতা করে আমার বোনটার জীবন হয়তো চেঞ্জ হইতেও পারে। আজকের এই গল্প শুনে আমাদের শ্রোতারা কি শিখবে সেটা একেবারেই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটা প্রশ্ন আপনার কাছে আমার আছে, এবং সেই প্রশ্নের উত্তরটা আপনার কাছে আসলে আমার মনে হয় সেটা তাদের জন্য অনেকখানি সহজ হয়ে যাবে ব্যাপারটা, শেখার ব্যাপারটা। আপনারা এখন পর্যন্ত নিঃসন্তান দম্পতি, জি, আপনাদের সন্তান হয়নি, এবং নিশ্চয়ই ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে আপনাদের সন্তান হবে, ফুটফুটে সন্তান হবে। আপনার পরিবারে আপনি ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবেন? আসলে